আপনি যদি আর একটু আমার কাছে আসেন তাহলে কিন্তু ভালো হবে না। আবির, এখন আমরা স্বামী স্ত্রী, তাই আমি তোমার কাছে আসতেই পারি। না, আমি এই বিয়ে মানি না। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। তুমি মানো আর না মানো, আমাদের বিয়ে হয়ে গিয়েছে। আর এখন আমাদের বাসর রাত। তুমি চাইলেও কিছু করতে পারবে না। না, কিছুই। আবিরের কথা শেষ হওয়ার আগেই তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর আবিরের বুকের উপর উঠে বসে। আরে কি করছেন আপনি? নামুন আমার উপর থেকে। এরা কিছু না বলে সরাসরি আবিরের ঠোঁট জোড়া দখল করে নেয়। আবিরের চোখ বড় বড় হয়ে যায়। এই প্রথম সে কোনো মেয়ের এত কাছাকাছি আছে। আবির এক ধাক্কা দিয়ে ইরাকে তার উপর থেকে সরিয়ে দেয়। আপনি কি পাগল হয়ে গিয়েছেন? আমি বললাম না আমি এই বিয়ে মানি না। আবির উঠে যাচ্ছিল, তখনই এরা আবারও আবিরকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। এরা আবারও আবিরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। এরা নিজের পাগুলো আবিরের পায়ের সাথে ঘষছিল। আবির সরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ইরা তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। এক পর্যায়ে আবির আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে ইরাকে আর ঠেলতে পারল না, বরং এক তীব্র আবেগে সে এবার নিজেই ইরাকে শক্ত করে ধরে ফেল। যে ঠোঁটজোড়া সে এতক্ষণ দূরে ঠেলে দিতে চাইছিল, সেই ঠোঁটজোড়াতেই নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ইরা যেন এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল। আবির নিজের হাত ইরার কোমরে আঁকড়ে ধরল। আবির ইরাকে আদর করা শুরু করে। এরা আবিরের চুলগুলো আঁকড়ে ধরে। এভাবেই 2 ঘন্টা পর আবির ক্লান্ত হয়ে ইরার বুকের উপর ঘুমিয়ে পড়ে। ইরা তার মাথায় হাত বুলিয়ে দেয়। এভাবেই তাদের বাসর রাত্রি শেষ হয়। সকাল 9টার দিকে আবিরের ঘুম ভাঙল। সে নিজেকে ইরার এত কাছে দেখে অবাক হয়ে যায়। সবচেয়ে বেশি অবাক হয় নিজেকে আর ইরাকে নগ্ন অবস্থায় দেখে। তখনই তার গত রাতের কথা মনে পড়ে, কিভাবে সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। আবির তখন সাথে সাথে ইরার বুক থেকে উঠে পড়ে। তখনই ইরার ঘুম ভেঙে যায়। এই বাবু, কোথায় যাচ্ছ? আবির কিছু না বলে তাড়াতাড়ি তার জামা কাপড় পরে নেয়। ইরা ততক্ষণে ওড়না গায়ে জড়িয়ে উঠে দাঁড়িয়েছে। ইরাকে এভাবে দেখে আবির অন্যদিকে ফিরে যায়। আরে তুমি অন্যদিকে ফিরে গেলে কেন? আরে আপনার কি লজ্জা লাগে না পোশাক পরা ছাড়া আরেকজনের সামনে আসতে? আরে আমি লজ্জা পাবো কেন? তুমি আমার স্বামী, তোমার সামনে আমি যে কোনো পোশাকেই আসতে পারি। আমি এই বিয়ে মানি না। আমি এখন চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? কোথায় যাবে? আমি আমার হোস্টেলে যাচ্ছি। না, তুমি কোথাও যাবে না। তুমি আমার সাথে থাকবে। আমি কিছুতেই আপনার সাথে থাকবো না। আবির তখন আর কোনো কথা না বলে সোজা রুম থেকে বেরিয়ে বাসা থেকে বের হয়ে যায়। ইরার গায়ে শুধু একটা ওড়না পেঁচানো, তাই সে আবিরকে আটকাতে পারেনি। এরা তখন ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে আবির সোজা তার হোস্টেলে চলে আসে। রুমে ঢুকতেই তার বন্ধু আকাশ এগিয়ে আসে। কিরে, বাসর ঘর কেমন হলো? বিড়াল মেরেছিস? আমি তো মনে করেছি তুই আর এখানে আসবি না, একেবারে ভাবির সাথে থেকে যাবি। একদম ফালতু কথা বলবি না। তোকে আমি আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম, আর তুই আমার এত বড় একটা ক্ষতি করতে পারলি। কি করবো বল? ইরা আপু সরি, এখন তো আপু হবে না, মানে ইরা ভাবি যেভাবে লোক ভাড়া করে এনেছিল, আমি ভয় আর কিছু বলতে পারিনি। নেহা আপু শুনলে আমাকে কি করবে তুই কি বুঝতে পারছিস? আর মেঘলা শুনতে পারলে তো আমি দুনিয়ায় বেঁচে থাকবো কিনা সন্দেহ। আর বাবা মা তো জীবনেও এই সম্পর্ক মেনে নিবে না। এটা ঠিক, নেহা আপু মানে তোর বড় বোন, আর আঙ্কেল আন্টি তোকে যেই শাসনে রাখে সেটা তো আর ইরা ভাবি জানে না। আর মেঘলার বিষয়টা নিয়ে লাভ নেই। আমার যা মনে হয় মেঘলার থেকে ইরা ভাবিকে তোর সাথে ভালো মানিয়েছে। তুই কি একটু ভেবেচিন্তে বলছিস যে তুই কি বলছিস? মেঘলা শুনলে তোকে আস্ত রাখবে বলে মনে হয় না। আচ্ছা তুই নিজেই বল, তুই তো আর মেঘলাকে ভালোবাসিস না, আবার পছন্দও করিস না, তাহলে এখানে মেঘলাকে ভয় পাওয়ার কি আছে? তুই তো শুধু ওকে ভালো বন্ধু মনে করিস, আর মেঘলা নিজেও তোকে বন্ধুই মনে করে, সেটা আমি জানি। কি? হ্যাঁ, আজকে বলে দিচ্ছি, মেঘলার বয়ফ্রেন্ড আছে, আর তোর আর মেঘলার পরিবারের সম্পর্ক অনেক ভালো। তোরা একসাথে বড় হয়েছিস, তাই তারা তোকে
আর মেঘলাকে বিয়ে দিবে ভেবেছে, সেটা তো তুই জানিস। আর সেই কারণে মেঘলা সবার সামনে তোর সাথে একটু ওইরকম করে, এমনিতে সে তোকে শুধু বন্ধুই ভাব। আকাশের কথাই আবির কিছুক্ষণ চুপ থাকে। আকাশ তো ভুল কিছু বলেনি। আকাশ আবার বলে, আমার মতে তোর ইরা ভাবিকে মেনে নেওয়া উচিত। ভবিষ্যতে সবকিছু এমনিতেই ঠিক হয়ে যাবে, তোর শুধু বর্তমানটা ঠিক রাখতে হবে। কিন্তু উনি তো আমার থেকে 3 বছরের বড়, এটা কি সম্ভব? বয়স কোনো ব্যাপার না, ভালোবাসা হবে মন থেকে, তাই মনটাই আসো। আবির তখন আর কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে শাওয়ার ছেড়ে দিয়ে আবির ভাবতে থাকে। ফ্ল্যাশব্যাক। আবির সবেমাত্র আমেরিকা থেকে কলেজ লাইফ শেষ করে বাংলাদেশে এসেছে। ভার্সিটি লাইফটা বাংলাদেশে কমপ্লিট করবে বলে আবিরের পুরো পরিবার গৌরীপুর গ্রামের একটি সম্ভ্রাম্য পরিবার। গ্রামের পরিবার হলো অর্থ সম্পদে, বাড়ি গাড়িতে দেশের টপ বিজনেসম্যানরাও টেক্কা নিতে পারবে না তাদের সাথে। পুরো পরিবার তাদের বংশ ঐতিহ্য রক্ষার্থে গ্রামে বসবাস করে। আবিরের বাবার ইচ্ছে ছিল একমাত্র ছেলেকে বিদেশে পড়াশোনা করাবে। এজন্য 15 বছর বয়স থেকেই আবির আমেরিকায় থাকছে। কিন্তু আবিরের মায়ের ছেলেকে বিদেশে রাখতে ভালো লাগছিল না, তাই আবিরকে জোর করে দেশে নিয়ে আসা হয় আর শহরের একটি ভার্সিটিতে ভর্তি করানো হয়। আপাতত এতটুকুই, বাকিটা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। তাহলে চলুন গল্পে ফেরা যাক। আবির গোসল শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেস চেঞ্জ করে বিছানায় বসে মোবাইল হাতে নেয়। মোবাইলের স্ক্রিন অন করতে আবির অবাক হয়ে যায়। কতগুলো কল আর মেসেজ যে এসেছে তা গুণে শেষ করা যাবে না। মোবাইল সাইলেন্ট করা, তাই বোঝা যায়নি কল আর মেসেজ সবগুলোই ইরা পাঠিয়েছে। এই মেয়েটা কি পাগল? এত মেসেজ কল কিভাবে করে? আবির মোবাইল হাতে নিয়ে এগুলো ভাবছিল, তখনই আবার ইরার কল আসে। আবির কল রিসিভ করে, তখন অপর পাশ থেকে ইরা বলে ওঠে, এই আবির, তুমি কোথায়? কেন বাসার থেকে চলে গিয়েছিলে? তুমি জানো আমার কত টেনশন হচ্ছিল। তুমি কেন আমার কল রিসিভ করোনি? কেন আমার মেসেজের রিপ্লাই দাওনি? চুপ করুন। আপনি এইভাবে চেঁচিয়ে কথা বলছেন কেন? আর আপনি আমাকে ফোন করছেন কেন? আমি বলেছি না আমি এই বিয়ে মানি না। তুমি মানো আর না মানো, তুমি এখন আমার স্বামী। তুমি কোথায় আছো সেটা কি আমি জানতেও পারবো না? আমি আমার হোস্টেলে আছি, আর দয়া করে আর ফোন করবেন না। আমি আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি থাকতে না চাইলেও তোমাকে থাকতে হবে। মনে আছে কাল রাতে তুমি কত ভালোবাসতে আমাকে? নিজের আবেগকে তুমি কতক্ষণ চেপে রাখতে পেরেছিলে? এই কথা শুনে আবির যেন আরো রেগে গেল। বাসরাতের ঘটনা মনে পড়তেই সে ভেতরে ভেতরে লজ্জিত হলো। আপনি এসব কথা বলতে সাহস পেলেন কিভাবে? আপনি আমাকে ব্ল্যাকমেইল করছেন? আরে বাবা, ব্ল্যাকমেইল কেন করব? আমি তো শুধু সত্যিটাই বললাম। আর তুমি যত চেষ্টাই করো না কেন, কাল রাতে আমাদের দুজনের জীবনে একটি সত্য। একটা কাজ করো, তুমি আমাকে তোমার হোস্টেলের ঠিকানাটা দাও, আমি আসছি। কি? আপনি আসবেন মানে? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি তোমাকে না দেখে শান্তিতে থাকতে পারছি না। তুমি আসো বা না আসো, আমি আসছি। তুমি যদি হোস্টেল থেকে পালিয়েও যাও, আমি পুরো শহর খুঁজে তোমাকে বের করে নেব। আমার জিনিস আমার কাছে না থাকলে আমার শান্তি হয় না। আবির বুঝতে পারলো ইরাকে ফোনে আটকানো যাবে না। সে খুব দ্রুত হোস্টেল থেকে পালানোর কথা ভাবলো। না, আপনি আসবেন না। আমি আর কোনো ঝামেলা চাই না। আমি নিজেই চলে আসছি। আমি আবার ফিরে আসছি। এখন আপনি ফোন রাখুন। সত্যি বলছো তো? মিথ্যে বললে কিন্তু আমি সত্যি সত্যি হোস্টেলে চলে যাব। মনে রাখবে আমি জমিদার বাড়ির মেয়ে। হ্যাঁ, সত্যি বলছি। আমি আসছি। বাই। আবির দ্রুত ফোন কেটে দিয়ে তারপর আকাশের দিকে ফিরল। কিরে, কে আসছিল? আর তুই কি বললি? আর বলিস না, ইরা কল করেছিল। সে আমার হোস্টেলে আসতে চাইছিল। আমি কোনো মতে তাকে আটকালাম। হ্যাঁ, বাহ, খুব তো রোমান্টিক দেখছি ভাবি। জমিদার বাড়ির মেয়ের তেজ তো এমনিই হয়, কিন্তু তুই আবার ফিরে যাচ্ছিস কেন? কি করব? সে যা জেদি মেয়ে, একবার যদি এখানে আসে সবাই জেনে যাবে। হোস্টেল সুপার আঙ্কেলের সাথে তো
বাবা মায়ের যোগাযোগ আছে, তাই ইরা আসলে যদি উনি দেখে আর বাবা মায়ের কেউ জানে, তাহলে বোঝ কি হবে। আর এই ঝামেলা আমি একদম চাই না। আমি গিয়ে কিছু একটা ব্যবস্থা করে আবার চলে আসব। দেখ, আমার মনে হয় না তুই তাকে ছেড়ে পালাতে পারবি। তার চোখ দেখে মনে হয়েছিল সে তোকে নিয়েই থাকবে। তুই শান্তভাবে একবার ভাবির সাথে কথা বল। কিসের কথা বলবো? উনি আমার থেকে 3 বছরের বড় আর জোর করে বিয়ে করেছে। এটা কি মেনে নেওয়া যায়? দেখ, ভালোবাসা বা বিয়ে বয়স দেখে হয় না। তোর পরিবার বা তুই যদি এই বিয়ে নাও মানিস, সে কিন্তু তোকে জোর করে হলেও ভালোবেসে মানিয়ে নেবে। উনি তোকে জোর করে বিয়ে করেছে মানে উনি তোকে এতটাই ভালোবাসে যে তোকে অন্য কারোর সাথে দেখে সহ্য করতে পারে না। তুই যদি অন্য কারো হয়ে যাস সেই ভয় পায়। তাই উনি তোকে একেবারে নিজের করে নিয়ে নিয়েছে। আকাশের কথাই আবির কিছুটা থমকে গেল। সে আর কথা না বাড়ি হোস্টেল থেকে বেরিয়ে গেল। মনে মনে সে ঠিক করলো ইরাকে যা বলার সরাসরি বলে দেবে এবং এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসবে। আবির যখন ইরার ফ্ল্যাটের বিল্ডিংয়ে ঢুকলো, দেখলো ইরা বেলকনিতে দাঁড়িয়ে আছে। আবিরকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল। আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে সে দ্রুত নিচে নেমে এলো। জানতাম তুমি আমাকে ছেড়ে বেশিক্ষণ থাকতে পারবে না। শুনুন, আমি এখানে আপনার সাথে রোম্যান্স করতে আসিনি। আমার কিছু কথা বলার আছে। আগে চলো, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও, তারপর না হয় কথা বলবে। না, এখন কথা বলবো। আমি এই সম্পর্ক মানতে পারছি না হীরা। আমি চলে যাব। তুমি কি জানো আমি কেন তোমাকে জোর করে বিয়ে করেছি? কেন? যেদিন তোমাকে প্রথম ভার্সিটিতে দেখেছিলাম সেদিনই তুমি আমার মন কেড়ে নিয়েছিলে। ভার্সিটিতে অনেক ছেলেই প্রপোজ করেছে, অনেক ছেলেকে দেখেছি, কিন্তু তুমি আমার মনটা কেড়ে নিয়েছো। সেটা অন্য কেউ করতে পারেনি। আবির এবার থমকে গেল। জমিদার বাড়ির মেয়ের এমন স্বীকারোক্তি তাকে হতবাক করে দিল। এরা তখন আবিরের হাত ধরে টানতে টানতে সিঁড়ির দিকে নিয়ে যেতে শুরু করলো। তারপর ইরার ফ্ল্যাটে গিয়ে ইরা দরজা বন্ধ করে দেয়। তারপর আবিরকে তার রুমে নিয়ে গিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আবির আর কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। আর ইরা ডাইনিং রুমে এসে দুপুরে খাবার টেবিলে সাজাচ্ছিল। তাহলে চলুন এই ফাঁকে ইরার একটু পরিচয় দিয়ে আসি। গাকতলা গ্রামের জমিদার বাড়ির বড় ছেলের একমাত্র মেয়ে হচ্ছে ইরা। গ্রামের লাইফ তার কাছে তেমন ভালো লাগে না, তাই গ্রামে পড়াশোনার সুন্দর ব্যবস্থা না থাকায় আমাদের ইরা শহরে পড়াশোনা করে। আর এখানে ইরার বাবা ইরার জন্য একটি ফ্ল্যাট কিনেছেন, যেন মেয়েকে কোনো হোস্টেলে না থাকতে হয়। ইরার ফ্ল্যাটে ইরা একাই থাকে। আপাতত এতটুকুই থাক। তাহলে চলুন গল্পে ফেরা যাক। আবির যখন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো, তার শরীরে তখনও ক্রোধ আর দ্বিধাই জ্বলছিল। জমিদার বাড়ির মেয়ের এমন আচরণ তাকে হতভম্ব করে দিয়েছে। সে সিদ্ধান্ত নিয়েছে দ্রুত সবকিছু পরিষ্কার করে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে। আবির রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে এলো। ইরা ততক্ষণে সুন্দর করে টেবিল সাজিয়ে ফেলেছে। আবিরকে দেখেই তার মুখে হাসি ফুটল। সে হাসি আবিরের মনের আগুনকে যেন আরো উস্কে দিল। এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম, একসাথে খাবো। শুনুন, আমি খেতে আসিনি। আমি পরিষ্কার করে বলতে এসেছি আমি এই বিয়ে মানি না এবং এখানে থাকবো না। আমাকে জোর করে বিয়ে করার জন্য আপনাকে মূল্য দিতে হবে। মূল্য তো আমি দিচ্ছি আবির। তোমার রাগ আর জেদ সহ্য করে তোমার ভালোবাসা পাওয়ার চেষ্টা করছি। বসো, আগে খেয়ে নাও। ক্ষুধার্ত পেটে বড় কোনো সিদ্ধান্ত নিতে নেই। এরা জোর করে আবিকে চেয়ারে বসিয়ে দিল। আবির আগে ফোঁস করতে করতে চুপ করে বসে রইল। এরা নিজের হাতে আবিরের প্লেটে ভাত আর মাংস তুলে দিল। তুমি আমাকে ভালোবাসো না, সে অধিকার তোমার আছে, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি সেই অধিকার কি আমার নেই? এই ভালোবাসাটা জোর করে চাপিয়ে দেওয়া। আপনি আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেছেন। জোর করে করেছি মানছি, কিন্তু এর পেছনে একটা কারণ আছে আবির। তুমি তো জানতে চাইলে না কেন আমি এমন করলাম। কেন একজন জমিদার বাড়ির মেয়ে সমাজের সব নিয়ম ভেঙে একজনকে জোর করে বিয়ে করলো? আমি কোনো কারণ জানতে চাই না। কারণ যাই হোক না কেন, সেটা আমার ইচ্ছের বিরুদ্ধে। আর যদি এখন আমি আমার হোস্টেলে ফিরে না যাই, আমার বাবা মা আর আপু জানতে পারলে বিশাল ঝামেলা হবে। তোমার মা বাবা আর আপু, তুমি এত ভয় পাচ্ছ কেন?
তুমি তো এখন বিবাহিত, তুমি তোমার স্ত্রীর সাথে থাকবে, এখানে ভয়ের কি আছে? আমি তোমার পরিবারকে বোঝাবো, তুমি আমার সাথে থাকো। আপনি আমার পরিবারকে চেনেন না, তারা কোনোভাবেই এই সম্পর্ক মানবে না। আপনি না জেনে আমার জীবনটা কঠিন করে দিলেন। আমি আবিরের হাত দুটো শক্ত করে ধরলাম। আমি তোমার জীবন কঠিন করিনি আবির, আমি তোমার জীবনকে অন্যরকম একটা শুরুর দিকে নিয়ে গেছি। একটা কথা বলো, কাল রাতে যখন তুমি আমাকে টেনে ধরেছিলে, যখন তুমি নিজেকে আর আটকাতে পারোনি, তখন কি একটাবারের জন্য মনে হয়েছিল যে তুমি ভুল করছো? এই প্রশ্নটা যেন আবিরের দুর্বল জায়গায় আঘাত করলো। সে চোখ সরিয়ে নিল। গত রাতে তীব্র আবেগ সে অস্বীকার করতে পারছিল না। ওটা একটা ভুল, আবেগের বশে হয়ে যাওয়া ভুল। ভুল? ভালোবাসা কি ভুল হতে পারে আবির? ভালোবাসা হলো সেই তীব্র অনুভূতি যা তোমার সব যুক্তি, সব রাগ ভেঙে চুরমার করে দেয়। ঠিক যেমন কাল রাতে তোমার রাগ ভেঙে গিয়েছিল। শোনো, আমার জমিদার বাড়ির সব সম্পত্তি, ক্ষমতা, অহংকার সবই তোমার জন্য তুচ্ছ। আমি শুধু তোমাকেই চাই। আমি তোমাকে ভালোবাসি আবির। তুমি কেন আমার ভালোবাসাটা বুঝছো না? আবির খাবার থেকে উঠল। তার মাথা তখনও দ্বিধায় ভারী। আমাকে একটু একা থাকতে দিন, আমার চিন্তা করতে হবে। ঠিক আছে, চিন্তা করো, কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি আমার স্বামী। তোমার ঠিকানা এখন এটাই। তুমি যদি আবার হোস্টেলে যাও, আমি তোমার পিছু ছাড়বো না। আমি তোমার হোস্টেল সুপার আঙ্কেলের কাছে গিয়েও তোমায় ফিরিয়ে আনবো। ইরার এই কথাটি ছিল আবিরকে ধরে রাখার একটি কৌশল। আবির হোস্টেল সুপারের কথা শুনে থমকে গেল। সে জানে হোস্টেল সুপার আঙ্কেল তার বাবার বন্ধু। ইরা সত্যি সত্যি সেখানে গেলে ঝামেলা আরো বাড়বে। আবির বাধ্য হয়ে আবার চেয়ারে বসে পড়ল। আপনি আমাকে ব্ল্যাকমেইল করছেন? তুমি এটাকে ব্ল্যাকমেইল বলো আর যাই বলো, আমি তোমাকে হারাতে চাই না। আমি শুধু তোমাকে আমার কাছে ধরে রেখেছি যতক্ষণ না তুমি নিজে থেকে আমার এই জোর করা ভালোবাসাটাকে মেনে নিচ্ছ। আবির আর কোনো কথা বলতে পারল না। সে নীরবে খাবার খেতে শুরু করলো। তার মনে হচ্ছিল সে যেন এক বিশাল জালে জড়িয়ে গেছে, আর এই জাল ছিন্ন করার কোনো পথ সে খুঁজে পাচ্ছে না। দুপুর গড়িয়ে বিকেল হলো। আবির রুমে একা বসে মোবাইল দেখছিল। এরা এক কাপ কফি নিয়ে ঘরে এলো। এরা কফির কাপ আবির দিকে এগিয়ে দেয়। নাও, কফিটা খাও, মনটা শান্ত হবে। আমি কিছু না বলে কফির কাপটি নিলাম, তারপর বলি, আমি আজ চলে যাব, কালকে ভার্সিটি আছে। তোমার সব কাগজপত্র আমার কাছে। আমি তোমার ভার্সিটির প্রিন্সিপালকে বলে দিয়েছি তুমি কদিন ছুটি নিচ্ছ। তুমি কোথাও যাবে না আবির। আপনি এ কি করলেন? আমি তোমার বউ আবির, আমি তোমার খেয়াল রাখবো। এখন কথা কম বলো, কফিটা খাও, তারপর চলো ছাদে যাই, গল্প করি, তোমাকে আমার জীবনের কথাগুলো বলি। আবির বুঝল এই মেয়েকে হার মানানো সহজ নয়। সে এবার কৌশলে পরিস্থিতি সামলানোর কথা ভাবল। ঠিক আছে, কিন্তু ছাদে যাওয়ার আগে আমার একটা জিনিস জানতে হবে। আপনি ঠিক কবে থেকে আমাকে ভালোবাসেন? যেদিন তোমাকে প্রথম ভার্সিটিতে দেখেছিলাম সেদিন থেকে। আর সেই দেখাটা কি ছিল তা শুনলে তুমি আরো অবাক হবে। ইরা আবিরের হাত ধরে বারান্দা পেরিয়ে ছাদের দিকে হাঁটতে শুরু করলো। আবিরের মনে এখন রাগ আর বিরক্তির চেয়েও বেশি কৌতূহল জেগে উঠেছে। আবিরকে সঙ্গে নিয়ে ইরা ছাদে এলো। ফ্ল্যাটের ছাদটি বেশ খোলামেলা। চারপাশে টবে নানা ধরনের ফুল গাছ, আর এইদিকে সুন্দর একটি বসার জায়গা। পরন্ত বিকালে স্নিগ্ধ আলো আর মৃদু বাতাসে তাদের স্পর্শ করছে। ইরা হাসি মুখে আবিরকে একটি চেয়ারে বসিয়ে নিজে মেঝেতে পা ভাঁজ করে বসলো। তার চোখ আবিরের দিকে স্থির। তুমি জানতে চেয়েছিলে আমি কবে থেকে তোমাকে ভালোবাসি। শোনো তাহলে, যেদিন তোমাকে প্রথম ভার্সিটির গেটে দেখেছিলাম সেদিনই যেন আমার পৃথিবী থেমে গিয়েছিল। ভার্সিটির গেটে? হ্যাঁ, আমি গাড়িতে বসেছিলাম। তুমি যখন হোস্টেলের দিকে যাচ্ছ, কাঁধে ব্যাগ, তোমার চেহারা, তোমার হাঁটার ভঙ্গি, সব কিছু আমার চোখে আটকে গেল। আমি জমিদার বাড়ির মেয়ে, আমার চারপাশে বহু ছেলে ঘোরাফেরা করে, কিন্তু তোমার মধ্যে এমন কিছু ছিল যা আমাকে চুম্বকের মতো টানছিল। এরা কিছুক্ষণ থামলো। তার চোখে সেই প্রথম দিনের
দেখার মুগ্ধতা স্পষ্ট। আবির দেখল এ মেয়েটি শুধুমাত্র জেদি বা রাগী নয়, তার মতো এক গভীর আবেগ লুকিয়ে আছে। তোমাকে দেখার পর আমি যেন অন্য মানুষ হয়ে গেলাম। আমার জমিদার বাড়ির অহংকার, আমার জেদ, সবকিছু যেন তোমার কাছে আত্মসমর্পণ করলো। আমি তোমার নাম, তোমার হোস্টেলের ঠিকানা, তোমার ক্লাস শিডিউল সব জানতে শুরু করলাম। কিন্তু কেন এত কিছু? আপনি তো আমাকে প্রপোজও করতে পারতেন। প্রপোজ? আমার ধারণা ছিল জমিদার বাড়ির মেয়ে যদি কাউকে প্রপোজ করে তাহলে সে সহজেই রাজি হয়ে যায়। কিন্তু আমি তোমাকে হারাতে চাইনি আবির। আমি বুঝতে পারছিলাম তুমি খুব সাধারণ আর শান্ত জীবন পছন্দ করো। আমি তোমার চারপাশের জগৎটাও ভীষণ আলাদা। তুমি সহজে আমাকে মানতে না। তাই আমি চেয়েছিলাম তুমি আমার কাছে এমন ভাবে আসো যেন আর পালাতে না পারো। আবির নীরবে সব শুনছিল। ইরার চোখে মুখে এমন এক সততা ছিল যা আবিরের রাগটাকে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছিল। এই প্রথম ইরার পাশে বসে তার আর বিরক্ত লাগছিল না, বরং তার এলোমেলো কথা, তার হাসির ঝলক দেখে আবিরের মনটা শান্ত হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল ইরা তাকে সত্যি ভালোবাসে। জানো, আমার বাবা চেয়েছিলেন আমি তার পছন্দের কোনো ধনী ব্যবসায়ীর ছেলেকে বিয়ে করি, কিন্তু আমি কিছুতেই রাজি ছিলাম না। আমি জানতাম আমার বাবা মায়ের জেদের কাছে আমার ভালোবাসা হয়তো হেরে যাবে। তাই আমি তোমার উপর এমন একটি দখল তৈরি করলাম যা সহজে কেউ ভাঙতে পারবে না। আমি হয়তো ভুল করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু এই ভুলের পেছনে শুধু তোমাকে নিজের করে পাওয়ার তীব্র ইচ্ছা কাজ করেছে। আবির এবার শান্তভাবে ইরার দিকে তাকালো। তার মনের ভেতর থেকে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমাকে একটু সময় দিন ইরা, আপনার কথাগুলো হজম করতে সময় লাগছে। আমি এখন জানি আপনি আমাকে সত্যিই ভালোবাসেন, কিন্তু এই সম্পর্কটা আমাদের দুজনের পরিবারের কাছে কতটা স্বাভাবিক হবে সেটাই আমার চিন্তা। আমি জানি সব ঠিক হয়ে যাবে, আমি সব সামলে নেব। আমার জমিদার বাড়ির তেজ আর জেদ দুটোই আছে। আমি তোমার পরিবারকে বোঝাবো। তুমি শুধু আমার হাতটা ছেড়ে দিও না। আবির কিছু বলতে পারল না। সে শুধু ইরার হাতের বাঁধন অনুভব করলো। ছাদের উপর মৃদু আলোয় দুটি মানুষের সম্পর্কের কঠিন এক যাত্রা যেন সবে শুরু হলো। গল্প করতে করতে সন্ধ্যা নেমে এলো। আকাশে চাঁদ দেখা যাচ্ছে, তারার আলোয় ছাদের পরিবেশ আরো রোমান্টিক হয়ে উঠেছে। সন্ধ্যা হওয়ার পর তারা দুজন ফ্ল্যাটের দিকে নামতে শুরু করলো। ফ্ল্যাটের ড্রয়িং রুমে এসে বসতেই আবিরের মোবাইলটা বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে আকাশ নামটা দেখে আবির দ্রুত রিসিভ করলো। হ্যালো, আমি আর কিছু বলার আগেই আবিরের হাত থেকে ফোনটা বিদ্যুৎ গতিতে ইরা ছিনিয়ে নিল। আবির অবাক হয়ে দেখল ইরা তখনও ফোনে আকাশের কথা শুনছে। কিরে, তুই কি আসবি না? তুই তো বললি ভাবির সাথে কি কথা বলবি, আবার চলে আসবি। তুই ঠিক আছিস তো? ভাবি তোকে ধরে রাখেনি তো? আমি কি হোস্টেল সুপার আঙ্কেলকে খবর দেব? আকাশের কথাগুলো শুনে ইরা হেসে উঠল। তারপর সে ফোনের মাইক অন করে দিয়ে অত্যন্ত মিষ্টি এবং মৃদু কণ্ঠে বলল, আকাশ, তুমি একদম চিন্তা করো না। তোমার বন্ধু আবির একদম ঠিক আছে এবং ও কোথাও যাচ্ছে না। আর হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আমি তাকে ধরে রেখেছি, আর এমন শক্ত করে ধরেছি যে সে এখন আমার ভালোবাসা মেনে না নেওয়া পর্যন্ত তার এই রোমান্টিক বউয়ের কাছ থেকে পালানোর কোনো সুযোগ পাবে না। কাল থেকে আবির ভার্সিটিতে যাবে না, কারণ সে আমার সাথে আছে। তুমি আপাতত ওকে ছাড়াই ম্যানেজ করে নাও। আর হোস্টেল সুপার আঙ্কেলকে খবর দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখন থেকে আবিরের ঠিকানা এই ফ্ল্যাট। বাই। আকাশের উদ্দেশ্যে কথাগুলো বলে ইরা হাসতে হাসতে ফোনটি কেটে দিল। আবিরের রাগে প্রায় বিস্ফোরণের মুখে। সে দ্রুত ইরার দিকে তাকালো। এটা কি করলেন আপনি? এসব কথা আকাশকে কেন বললেন? আর আমি ভার্সিটিতে না গিয়ে বাসায় থেকে কি করব? আমার গুরুত্বপূর্ণ ক্লাস আছে, আমার পড়া আছে। আপনি মজা করছেন আমার জীবন নিয়ে। ইরা শান্তভাবে আবিরের দিকে এগিয়ে এলো, হাতে তখনও আবিরের মোবাইলটি। আরে বাবা, এত রেগে যাচ্ছ কেন? তোমার বন্ধুকে তো সত্যি কথাই বললাম। তুমি এখন বিবাহিত পুরুষ, আমার স্বামী। এই সত্যটা তোমার ঘনিষ্ঠ বন্ধু জানতেই পারে, এতে ভয়ের কি আছে? ভয় না, এটা আমার ব্যক্তিগত জীবনের চরম বিশৃঙ্খলা। আর আপনি জোর করে আমাকে এখানে আটকে রাখছেন।
আমি আবিরের পাশে বসে ওর হাতে আলতো করে মোবাইলটি তুলে দিলাম। দেখো, আমি জানি তুমি আমার প্রতি রেগে আছো, কিন্তু আমি তো চাই তুমি আমাকে একটু সময় দাও। রাগ না করে আমার দিকটা বোঝার চেষ্টা করো। তোমার ভার্সিটির ছুটি আমি নিজেই করিয়েছি, কারণ আমি তোমার সঙ্গে কিছু একান্ত সময় কাটাতে চাই। একা সময়? এখানে বসে থাকতে আমার একদম ভালো লাগছে না। ভার্সিটিতে না গেলে আমার পড়াশোনার ক্ষতি হবে। কি করবে মানে? আমার সাথে রোম্যান্স করবে? আমাদের কালকে বাসর হয়ে গেছে, কিন্তু প্রথম সকালটা তো একদম ঝগড়া দিয়ে শুরু হলো। আমি চাই আমরা নিজেদের ভালোভাবে চিনি, আমাদের সম্পর্কের গভীরতা বুঝি। রোম্যান্স? আপনি আমাকে জোর করে আটকে রেখে রোম্যান্সের কথা বলছেন? আমি আবিরের দিকে ঝুঁকে এলাম। হ্যাঁ, রোম্যান্স, ভালোবাসা, রাগ, অভিমান সবই থাকে। তুমি তো ছিলে একটা ভীতু ছেলে, যে নিজের আবেগকে পর্যন্ত অস্বীকার করতে চেয়েছিল। কাল রাতে তুমি আমাকে যে তীব্র ভালোবাসায় ডুবিয়েছিলে, আমি সেটা দিনের আলোতে অনুভব করতে চাই। আবির, তুমি আমাকে ভালোবাসতে বাধ্য না, কিন্তু অন্তত আমার এই ভালোবাসার জেদকে সম্মান জানাও। আবির ইরার এত কাছাকাছি থাকায় অস্বস্তি বোধ করলো, কিন্তু সে দেখল ইরার চোখে কোনো দুষ্টামি নয়, বরং এক ধরনের আবেদন। ইরা আবিরের রাগটা যেন বরফের মতো গলতে শুরু করলো। আমি যদি আপনার সাথে না থাকি, যদি এখান থেকে পালিয়ে যাই? পালাবে না আবির, আমি তোমাকে যেতে দেব না। আর পালালেও আমি তোমাকে খুঁজে বের করব। আমি জমিদার বাড়ির মেয়ে, যা চাই তা অর্জন করি। আর তুমি তো আমার জীবন। শোনো, আমি তোমাকে আর জোর করব না। তুমি এই ফ্ল্যাটেই থাকবে যতক্ষণ না তোমার মন শান্ত হচ্ছে। তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো। তবে হ্যাঁ, স্বামী স্ত্রীর অধিকার থেকে আমি পিছিয়ে আসবো না। তুমি কাল রাতের মতো আবার আমাকে কাছে টানতে বাধ্য হবে। আবির ইরার চ্যালেঞ্জটা বুঝতে পারল। এই মেয়েটি শুধুমাত্র জেদি নয়, সে আত্মবিশ্বাসী। সে বিশ্বাস করে আবির তাকে ভালোবাসবে। আবির মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো। ঠিক আছে, আমি যাচ্ছি না, কিন্তু আপনি আমার সাথে সাধারণ বন্ধুর মতো ব্যবহার করবেন। তোমার এই আদেশ আমি মাথা পেতে নিলাম আমার স্বামী, কিন্তু এই বন্ধুত্ব কতদিন টেকে তা আমি দেখব। আবির আর কথা না বাড়িয়ে দ্রুত তার রুমে চলে গেল। ইরা বিজয়ীর হাসি হাসলো। সে জানতো আবির আর পালাতে পারবে না। সে এবার আবিরের জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে রান্নাঘরে গেল। এদিকে হোস্টেলের আকাশ ফোন কেটে যাওয়ার পর হতভম্ব হয়ে বসে রইল। সে বুঝতে পারল আবির সত্যি এক বিরাট বিপদে পড়েছে। এই মেয়েটা দেখি পাগলের মতো আবিরকে ধরে রেখেছে। এখন কি হবে? আবিরের পরিবার, বিশেষ করে নেহা আপু যদি জানতে পারেন, তাহলে তো ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আর মেঘলা, সে জানলে আবিরকে আস্ত রাখবে না। আকাশ এবার দ্রুত মেঘলাকে ফোন করার কথা ভাবলো। মেঘলাই হয়তো এই পরিস্থিতিতে আবিরকে বাঁচাতে পারবে। কিন্তু তখনই তার মনে পড়ল আবির আর মেঘলার সম্পর্কের সত্যটা। মেঘলা তো আবিরকে ভালোবাসে না, সে শুধু বন্ধুর মতো মিশে। না, মেঘলাকে বলে লাভ নেই। তার চেয়ে ভালো আমি নিজেই একবার ভাবিকে ফোন করে বোঝার চেষ্টা করি। না, ভাবি খুব ভয়ঙ্কর। আকাশ চিন্তায় অস্থির হয়ে উঠল। আর তার একমাত্র উপায় হলো আগামীকাল সকালে ইরার ফ্ল্যাটে যাওয়া। সে স্থির করলো কাল সে আবিরকে যে কোনো মূল্যে উদ্ধার করবে। রাত প্রায় 10টা। আবির ঘরে মন খারাপ করে বসে আছে। দরজা ঠেলে ইরা ভিতরে এলো, হাতে রাতের খাবার। ডিনার করতে আসনি কেন? মন খারাপ? আমার খেতে ইচ্ছে করছে না। আমার স্বামীকে না খেয়ে থাকতে দেব না। এসো, আমি খাইয়ে দিচ্ছি। এরা জোর করে আবিরকে টেনে নিয়ে গেল না, বরং তার পাশে বসলো। নিজের হাতে খাবারের প্লেট নিয়ে আবিরের মুখের সামনে ধরলো। নাও, হা করো প্লিজ। আমার উপর রাগ করে নিজের শরীর নষ্ট করো না। তুমি যদি ভালোবাসতে নাই পারো, অন্তত আমার যত্নটা তো নাও। তুমি ভালো থাকলে তবেই তো আমি খুশি থাকবো। আবির এই প্রথম ইরার চোখে কোনো জেদ বা অহংকার দেখতে পেল না, দেখলো শুধু বিশুদ্ধ মমতা। সে আর থাকতে পারল না, নীরবে মুখ খুলল। আবির নীরবে মুখ খুলল। ইরা পরম যত্নে তাকে খাইয়ে দিল। আবির লক্ষ্য করলো ইরা খাবারের চেয়ে বেশি মনোযোগ দিচ্ছে আবিরের দিকে। আবিরের ইরার সঙ্গে থাকতে ভালো লাগছিল, কিন্তু সে তা প্রকাশ করলো না। খাবার শেষে আবির আর মাথা নিচু করে থাকতে পারলো না। সে দেখলো ইরা তখনও তার দিকে তাকিয়ে আছে, চোখে এক অদ্ভুত আলো। আপনি এমন কেন ইরা? এত জেদ কেন আপনার মধ্যে? আমি হালকা হেসে আবিরের হাত ধরলাম।
আমার সব জেদ শুধু তোমার জন্য আবির, কারণ আমার কাছে তুমিই সব। এসো। এরা আবিরের হাত ধরে তাকে রুমের দিকে টেনে নিয়ে গেল। রুমে ঢুকে এরা দরজাটা বন্ধ করে দিল। আবিরের সমস্ত প্রতিরোধ যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে দাঁড়িয়ে রইল, কি করবে বুঝতে না পেরে। তুমি আমাকে জোর করে বিয়ে করার অভিযোগ এনেছিলে আবির। এখন আমি আমার সম্পর্কে স্বামী স্ত্রীর অধিকারটাও জোর করেই বুঝে নেব। তুমি আমাকে ভালোবাসতে বাধ্য না, কিন্তু আমাকে দূরে সরিয়ে দেওয়ার অধিকারও তোমার নেই। আবির কিছু বলার সুযোগ পেল না। এরা বিদ্যুৎ গতিতে আবিরের দিকে এগিয়ে গেল। আবির সরে যাওয়ার চেষ্টা করার আগেই ইরা তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আবির তার নীরব প্রতিবাদ জানালো, কিন্তু ইরা সেই প্রতিবাদ গ্রাহ্য করল না। আপনি এটা কি করছেন? আমি বললাম না। আবিরের কথা শেষ হলো না। ইরা তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। আজকের চুম্বন ছিল শুধুই ইরার জেদ আর অধিকারের তীব্র বহিঃপ্রকাশ। আবির সরে যেতে চাইল, কিন্তু ইরা তাকে আরো শক্ত করে ধরে রাখলো। এরা আবিরকে পেছন দিকে ঠেলে দিয়ে বিছানায় শুয়ে দিল। আবির বাধ্য হয়ে চোখ বন্ধ করলো। ইরা তারপর ঝুঁকে এসে আবিরের দ্বিধা ও নীরবতা উপেক্ষা করে নিজের ভালোবাসার উষ্ণতা ঢেলে দিল। আবির আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারল না। সে ইরাকে ঠেলতে পারল না, কিন্তু সে নিজেও কোনো আগ্রহ দেখালো না। ইরা নিজের ইচ্ছে মতো আবিরের শরীর জুড়ে তার অধিকার প্রতিষ্ঠা করতে লাগলো। এরা যেন কাল রাতের আবিরকে জাগিয়ে তুলছিল। তার উষ্ণতা, তার তীব্রতা এমন ছিল যে আবির কেবল নীরব দর্শক হয়ে রইল। এরা আবিরের চুলগুলো মুঠি করে ধরে তাকে আরো গভীরে টেনে নিল। তাদের উষ্ণ শ্বাস প্রশ্বাসের শব্দে ঘরটা ভরে উঠল। এরা নিজেই যেন কাল রাতের চ্যালেঞ্জটা পূর্ণ করলো। তাদের মধ্যে আর কোনো দূরত্ব রইল না। রাত গভীর হলো, আর সেই গভীরতার সঙ্গে তাদের প্রেম আরো নিবিড় হলো। সারাত ধরে এরা নিজেই আবিরকে ভালোবাসার উষ্ণতায় জড়িয়ে রাখলো। আবির নীরব থাকলেও তার শরীরের কোনো ক্লান্তি এলো না, বরং এক গভীর প্রশান্তি খুঁজে পেল। সকাল হলো। আবির ঘুম ভাঙার পর অবাক হয়ে দেখল এরা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরার চোখে রাজ্যের মুগ্ধতা। কি দেখছেন? আমার বাবুটাকে দেখছি, যে কাল রাতে আমার সব অভিযোগ ভুল প্রমাণ করে দিয়েছে। আমি তো চেয়েছিলাম আপনাকে বন্ধু মানতে, কিন্তু আপনি তো আমাকে সেই সুযোগ দিলেন না। বন্ধু নয়, তুমি আমার স্বামী, আর তুমি আমাকে ভালোবাসতে বাধ্য, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। এখন ওঠো, তোমার জন্য আমি গরম কফি বানিয়ে আনছি। আবির উঠে বসলো। তার মুখে কোনো হাসি ফুটলো না, কিন্তু তার মন থেকে রাগটা কোথাও যেন হারিয়ে গেছে। সে মনে মনে ভাবল, যদি এই ভালোবাসা সত্যি হয়, তবে সে নিজের পরিবারের কাছে এই সম্পর্কটা লুকাবে কিভাবে, আর আকাশকে সে কি বলবে। আবির ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে শুরু করলো। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো এরা কফি নিয়ে বসে আছে। কফির কাপে আবির চুমুক দিতেই আবিরের মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল আকাশ। আকাশ? চিন্তা করো না, তুমি রিসিভ করো, কিন্তু মনে রাখবে তুমি এখন আমার সাথে আছো। আবির দীর্ঘশ্বাস ফেলে কল রিসিভ করলো। হ্যালো আকাশ। কিরে আবির, তুই তো বলেছিলি চলে আসবি। কাল রাতে ভাবি যেভাবে ফোন কেটে দিল, আমি তো টেনশনে মরে যাচ্ছি। তুই কি ঠিক আছিস? ভাবি তোকে কিছু করেনি তো? আমি কি হোস্টেলে আসবো? না আকাশ, আমি ঠিক আছি, তুই চিন্তা করিস না। আমি আবির কি বলবে বুঝতে পারলো না। সে ইরাকে জোর করে বিয়ে করার কথা বলতে পারলো না। আবির অস্বীকারও করতে পারলো না। ইরা আবিরের হাত থেকে ফোনটি নিয়ে হাসি মুখে বলে, আকাশ, তুমি এত টেনশন করছো কেন? আমি তো তোমার বন্ধুকে ভালোভাবে রেখেছি। শোনো আবির, এখন ভার্সিটি থেকে কদিনের ছুটি নিয়েছি। আমরা দুজন হানিমুনে যাব ভাবছি, তাই সে এখন হোস্টেলে ফিরছে না। তুমি আপাতত একা থাকো, ওকে আমি খুব শীঘ্রই নিজের হাতে তোমার কাছে ফিরিয়ে দেব। বাই। ফোন কেটে দিয়ে ইরা আবিরের হাতে মোবাইলটি ফেরত দিল। আবির হতবাক হয়ে ইরার দিকে তাকিয়ে রইল। সে ভাবল, এ মেয়ে এত সহজে কিভাবে এত বড় মিথ্যা কথা বলল। আপনি হানিমুনের কথা কেন বললেন? আর আমার ছুটি? এখন থেকে এইসব চিন্তা আমাকে করতে দাও। তোমার কাজ শুধু আমাকে ভালোবাসা। আর হ্যাঁ, তোমার বন্ধু এখন থেকে আমাদের আর কোনো সমস্যা করবে না। এখন বলো, ব্রেকফাস্টে কি খাবে?
এভাবেই প্রায় 3টি সপ্তাহ কেটে গেল। এই 3 সপ্তাহে আবির আর ইরার জীবন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। আবির যতই মুখে রাগ দেখাক না কেন, সে বুঝতে পারছিল যে সে ইরাকে অনেকটা ভালোবেসে ফেলেছে। দিনের পর দিন ইরার যত্ন, যে তার ভালোবাসার অধিকারের প্রকাশ, সব মিলিয়ে আবিরের মনের বরফ গলতে শুরু করেছে। রাতের উষ্ণতা আর দিনের নরম খুনসুটি, এই জীবনটা মন্দ লাগছিল না তার। কিন্তু আবির এখনও তা প্রকাশ করেনি, কারণ এই সম্পর্কটা নিয়ে সে নিজেই প্রচণ্ড দ্বিধায় আছে। পারিবারিক শাসন, দিদির ভয় আর জোর করে বিয়ে, এসব চিন্তা তাকে স্বাভাবিক হতে দিচ্ছিল না। সেদিন ছিল এক সুন্দর বিকেল। আবির আর ইরা ফ্ল্যাটের বেলকনিতে বসে কফি খাচ্ছিল। আবির চুপচাপ বাইরে তাকিয়েছিল, আর ইরা আবিরের হাতে তাল ধরে আলতো করে আদর করছিল। কি ভাবছো বাবু? 3 সপ্তাহ তো কেটে গেল, এখন আর রাগ নেই তো? তুমি তো এখন হাসতে শুরু করেছো। আবির হাত সরিয়ে নিয়ে মুখ গোমরা করে বলে, না, হাসছি না। আমি যেতে চাই। আমাকে ফিরে যেতে হবে। কেন কেন যেতে হবে? তোমার ভার্সিটির ছুটি তো আর কদিন আছে, আর তুমি এখন আমাকে ছেড়ে থাকতে পারো? কেন পারবো না? আপনি ভুলে যাচ্ছেন, আমি আপনাকে জোর করে বিয়ে করেছি। এই 3 সপ্তাহ আপনি শুধু আমাকে আটকে রেখেছেন। আমার পরিবার জানে না আমি কোথায়। আমার বাবা মা, আমার আপু, সবাই চিন্তিত হতে পারে। তোমার পরিবার জানে না কারণ তুমি তাদের বলনি। আমি তো বলেছিলাম আমি তাদের বোঝাবো। তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরো। বোঝাবেন? হ্যাঁ, আপনি কাকে বোঝাবেন? আপনি জমিদার বাড়ির মেয়ে, আপনার কাছে এসব হয়তো সামান্য খেলা, কিন্তু আমার পরিবার আপনাকে গ্রহণ করবে না। আপনি কি মনে করেন আপনি নিজের চাহিদা আর ক্ষমতা খাটিয়ে আমাকে জোর করে বিয়ে করেছেন বলে আমার পরিবার আপনাকে মেনে নেবে? আবির, তুমি আমাকে এত আঘাত দিতে পারছো? এই 2 সপ্তাহে আমাদের মধ্যে যা হয়েছে সেটা কি শুধু চাহিদা ছিল তোমার কাছে? তুমি কেন ভালোবাসার কথা অস্বীকার করছো? তুমি তো কাল রাতের কথা বলবেন না, ওটা ছিল আপনার জোর। আপনি জানেন না আমার পরিবার কতটা কঠিন। তারা যদি জানতে পারে যে আমি এক জমিদার বাড়ির মেয়ের ফাঁদে পড়েছি, তাহলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। আপনি আমার ভবিষ্যৎটা দেখছেন না কেন? আমি তোমার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না আবির। আমি তোমাকে ভালোবাসি বলেই জোর করেছি। আমার কাছে জমিদারের ক্ষমতা কিছুই নয়, শুধু তুমিই সত্যি। তুমি কি আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারো তুমি আমাকে ভালোবাসো না? না, আমি আপনাকে ভালোবাসি না। আমি এই বিয়ে মানি না। আমি আর এক মুহূর্ত আপনার সঙ্গে থাকতে পারবো না। আপনি আমাকে শুধু আপনার খেলার পুতুল বানিয়েছেন। আবির এই তীব্র প্রত্যাখ্যান আর অপবাদ ইরাকে ভেতরে ভেতরে ভেঙে দিল। তার সব জেদ, সব শক্তি যেন মুহূর্তে শেষ হয়ে গেল। সে স্থির হয়ে আবিরের দিকে তাকালো। ঠিক আছে আবির, আমি তোমার জীবন নষ্ট করব না। তোমার ভালোবাসার মানুষ যখন আমাকে চাহিদা মেটানোর পুতুল ভাবে, তখন আমার জেদের আর কোনো দাম থাকে না। তুমি যেতে পারো। আবির এবার থামলো। সে দেখল ইরার চোখে জল থাকলো, তার কণ্ঠে এক গভীর শূন্যতা। আবিরের মনে অনুশোচনা এলো, কিন্তু সে আর ফিরতে পারল না। সে নিজেকে বোঝালো এই সম্পর্ক থেকে বের হয়ে আসতেই হবে। আমি যাচ্ছি। আবির দ্রুত নিজের জামাকাপড় গুছিয়ে নিল। দ্রুত ফ্ল্যাটের দরজা খুলে সে বাইরে বেরিয়ে গেল। আবির চলে যাওয়ার পর ইরা সেখানেই বেলকনির মেঝেতে বসে পড়ল। তার সমস্ত জেদ, অহংকার আর শক্তি যেন কর্পূরের মতো উবে গেল। তার চোখ দিয়ে অনবরত জল ঝরছিল। তার ভালোবাসার মানুষটি তাকে এত কঠিন কথা বলে গেল। আমার এই জেদটাই আমাকে শেষ করে দিল। আমি শুধু চেয়েছিলাম তোমাকে নিজের করে পেতে। আবির দ্রুত পায়ে হোস্টেলের দিকে হাঁটছিল। হোস্টেলের কাছাকাছি আসতেই তার মনে এক তীব্র শূন্যতা অনুভব হলো, কিন্তু সে নিজেকে বোঝালো সে ঠিক করেছে। আবির হোস্টেলে ফিরে এলো, কিন্তু তার মনের শান্তি কোথাও যেন ইরার ফ্ল্যাটে ফেলে এসেছে। আবির যখন হোস্টেলের মূল ফটক দিয়ে ভেতরে ঢুকলো, তখন তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল, কিন্তু মন ছিল এক তীব্র শূন্যতায় ভরা। সে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে দোতলায় তার রুমে পৌঁছালো। রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আবির দেখলো আকাশ বিছানায় বসে ল্যাপটপে কিছু দেখছে। আকাশের চোখ দরজার দিকে যেতেই সে আবিরকে দেখেই মুহূর্তের জন্য
হতবাক হয়ে গেল। প্রথমে আকাশ যেন বিশ্বাসই করতে পারছিল না। আবির, কি রে তুই? তুই না ভাবির সাথে হানিমুনে ছিলি? আমি তো ভেবেছিলাম তুই আর ফিরবিই না, একেবারে ভাবির সাথে সেটেল হয়ে গিয়েছিস। আবির কোনো উত্তর না দিয়ে দৃঢ় পায়ে ভেতরে এলো। তার মুখ ছিল গোমরা, চোখে ছিল গভীর অবসাদ। সে তার ব্যাগটা একপাশে ছুঁড়ে ফেলে সোফায় ধপাস করে বসে পড়ল। কি রে, কথা বলছিস না কেন? তোকে এত বিধ্বস্ত লাগছে কেন? ভাবি কোথায়? সে আসেনি নাকি তোকে ড্রপ করে চলে গেল? ফালতু কথা বলিস না তো। কোনো হানিমুন নয়, আমি শুধু চলে এসেছি। চলে এসেছিস মানে? ভাবিকে কিছু না বলে? যে মেয়ে তোকে জোর করে বিয়ে করে নিল, তুই তার কাছ থেকে এভাবে পালিয়ে এলি? এই 2 সপ্তাহ তো বেশ ভালোই ছিলি মনে হলো, ফোনও ধরছিলি না। চুপ কর আকাশ। আর ভালো থাকা? 2 সপ্তাহ ধরে আমি শুধু একটা মিথ্যা জীবনযাপন করছিলাম। আমি এই জোর করা সম্পর্ক মানি না। আমার পরিবারের কথা, আমার নেহাপুর কথা আমার মনে পড়ছিল। আমি আর থাকতে পারলাম না। দাঁড়া, আমি নেহা আপু আর আঙ্কেলের কথা বুঝতে পেরেছি, কিন্তু ভাবিকে তুই কি বলে এলি? সে তো তোকে পাগলের মতো ভালোবাসে। আমি আমি তাকে অনেক কটু কথা শুনিয়ে এসেছি। আমি তাকে বলেছি যে সে তার জমিদার বাড়ির ক্ষমতা আর নিজের চাহিদা মেটানোর জন্য আমাকে আটকে রেখেছিল। আবিরের কথা শুনে আকাশ কিছুক্ষণ চুপ করে রইল। আবিরের চোখে মুখে অনুশোচনা স্পষ্ট। তুই কি সত্যি এসব কথা বিশ্বাস করিস আবির, নাকি শুধুমাত্র তোর পরিবার আর তোর দ্বিধার জন্য ওকে কষ্ট দিতে এসে বললি? তোর নেহা আপুর শাসনের ভয়ে তুই এই কাজ করলি। চুপ কর আকাশ। তুই কি জানিস? তুই দেখিসনি আমার নেহা আপুর শাসন? এই বিয়ে কোনোদিনও আমাদের পরিবার মানবে না। আমি কেন একটা মিথ্যা সম্পর্কে জড়িয়ে আমার ভবিষ্যৎ নষ্ট করব? তুই মিথ্যে বলছিস আবির। তোর চোখে শূন্যতা, তোর চেহারায় কোনো শান্তি নেই। এই 2 সপ্তাহে তুই ওকে ভালোবেসে ফেলেছিলি, তাই না? নইলে ওকে এত সহজে আঘাত করার কথা তোর মুখ দিয়ে বের হতো না। তুই শুধু নিজের ভেতরের টানটা অস্বীকার করতে চাইছিস। আমি ওর সাথে ছিলাম শুধু বাধ্য হয়ে। এখন আর কোনো কথা নয়, আমি ফ্রেশ হতে যাচ্ছি। আবির আকাশের চোখে চোখ মেলাতে পারল না। সে দ্রুত ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আকাশ হতাশ হয়ে পেছনে চেয়ে রইল। সে বুঝতে পারল আবির শুধু ইরার কাছ থেকে নয়, বরং নিজের মন থেকে পালিয়ে এসেছে। একদিকে জমিদার বাড়ির জেদি মেয়ে, আর অন্যদিকে ভীতু দ্বিধাগ্রস্ত আবির। এই যুদ্ধে কে জিতবে? আর ভাবি, এত অপমান পাওয়ার পর সে কি চুপ থাকবে? হোস্টেলে ফিরে আসার পর আবির সারাদিন রুমে নিজেকে আটকে রাখলো। তার মনটা ছিল ভারাক্লান্ত। সে জানে সে ইরাকে অনেক কঠিন কথা বলে এসেছে। পুরো দিন আবির কোনো খাবার খায় না। তার পেটের ক্ষুধা চাপিয়ে মনের যন্ত্রণাটাই বড় হয়ে দেখা দিয়েছে। যত নিজেকে বোঝাক, আবির বুঝতে পারছিল যে সে সত্যি ইরাকে ভালোবেসে ফেলেছে। হোস্টেলের শূন্য আর ঠান্ডা ঘরে ফিরে এসে তার বারবারই ইরার উষ্ণতা আর হাসি মনে পড়ছিল। সন্ধ্যা গড়িয়ে রাত নামলো। আবির আর ঘরে থাকতে পারল না। সে চুপচাপ সিঁড়ি ভেঙে ছাদের দিকে এগিয়ে গেল। রাতের আবছা আলোয় আবির হোস্টেলের ছাদে এসে রেলিং ধরে দাঁড়ালো। তার চোখ দূরে তারাবিহীন আকাশের দিকে স্থির, কিন্তু মন ডুবে আছে অনুশোচনায়। তখনই আবির অনুভব করল তার কাঁধের উপর পরিচিত একটি হাতের স্পর্শ। আকাশ এসে আবিরের কাঁধে হাত রাখে। আবির কিছু বলল না, শুধু গভীর একটা শ্বাস নিল। জানতাম তুই এখানেই থাকবি। হুম। সারাদিন কিচ্ছু খাসনি, তাই না? শরীরটাকে কষ্ট দিচ্ছিস কেন? যা হবার হয়ে গেছে। আমি আমি ঠিক করিনি আকাশ। ওকে এত কঠিন কথা বলা উচিত হয়নি আমার। সেটা তো উচিত হয়নি বটেই। তোর রাগ আর তোর ফ্যামিলির ভয় দুটোই তোর মুখ দিয়ে ভুল কথাগুলো বলিয়ে দিয়েছে। কিন্তু তুই যতই না বলিস না কেন, আমি জানি তুই ইরা ভাবিকে ভালোবাসিস। এই 2 সপ্তাহে তোদের মধ্যে যা হয়েছে সেটা কি কেবলই জোর ছিল? যদি জোর হতো তাহলে তুই আজ এত কষ্ট পেতিস না। হয়তো হয়তো তখন রাগের মাথায় একটু বেশি বলে ফেলেছি। একটু নয়, অনেকটাই বেশি বলে ফেলেছিস। আর একটা কথা শোন, তোর আপু বা আঙ্কেলের ভয় এক জায়গায়, আর তোর নিজের ভালোবাসা আর এক জায়গায়। জীবনটা তোর, সিদ্ধান্ত তোকেও নিতে হবে। এই মুহূর্তে তোর কি করা উচিত বলতো? আমার আমার ওকে দেখতে ইচ্ছে করছে।
আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, তাহলে কিন্তু ও কি আমাকে ক্ষমা করবে এত অপমানের পর? ক্ষমা করে নাকি না করে সেটা কালকেই দেখা যাবে। তোর কাজ হলো ক্ষমা চাওয়া, নিজের ভুল স্বীকার করা। মনে রাখিস, ভালোবাসা থাকলে মানুষ ক্ষমা করতে পারে, জমিদার বাড়ির মেয়ে হতে পারে, কিন্তু ওর মনটা অনেক নরম। আর হ্যাঁ, তুই একা যাবি না, আমিও যাব তোর সাথে। বন্ধুর বিপদে পাশে থাকতেই তো বন্ধুত্ব। আবির আকাশের দিকে তাকালো, তার চোখে কৃতজ্ঞতা। আকাশ তার সেরা বন্ধু। কালকের ভোরের আলোয় আবিরকে তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, নিজের ভালোবাসা আর ভুলের কাছে ক্ষমা চাওয়া। চল রুমে চল, খুব খিদে পেয়েছে। এই তো চাই। চল, কাল সকালে আমরা ভাবি ফ্ল্যাটে যাব। পরের দিন সকাল। আবির আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারল না। সে ভোরের প্রথম আলোতেই ঘুম থেকে উঠে পড়ল। তার চোখে অনুশোচনা এবং ইরাকে ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। আকাশ তখনও ঘুমে আচ্ছন্ন ছিল। আবির তাকে ধাক্কা দিয়ে তুলে দ্রুত প্রস্তুত হতে বলল। ওঠ আকাশ, দেরি করিস না, আমরা এখনই যাব। আরে বাবা, এত সকালে? নাস্তাটা তো করে নে, কাল তো সারাদিন খাসনি। পরে হবে, আমার আর এক মুহূর্ত দেরি সহ্য হচ্ছে না, চল তাড়াতাড়ি। ঘুম থেকে উঠে আবির তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তা না করেই আকাশকে নিয়ে বেরিয়ে পড়ল ইরার বাড়ির উদ্দেশ্যে। আবিরের সমস্ত চিন্তা ছিল শুধু ইরাকে নিয়ে। সে জানে সে তাকে কতটা কষ্ট দিয়েছে। ক্ষমা চাইতে হবে, সব দ্বিধা দূর করতে হবে। হোস্টেল থেকে বেরিয়ে তারা দ্রুত একটি ট্যাক্সি নিল। আবিরের অস্থিরতা দেখে আকাশ তাকে শান্ত করবার চেষ্টা করছিল। শান্ত হ আবির, তুই যখন নিজের ভুল বুঝতে পেরেছিস তখন সব ঠিক হয়ে যাবে। দেখবি ভাবি তোকে ক্ষমা করে দেবে। জানি না আকাশ, আমি ওকে যা বলেছি ও খুব কষ্ট পেয়েছে। কিছুক্ষণের মধ্যেই তারা ইরার ফ্ল্যাটের নিচে পৌঁছে যায়। আবার ট্যাক্সি থেকে নেমে দ্রুত ফ্ল্যাটের প্রবেশপথের দিকে ছুটল। আকাশ পেছনে পেছনে দৌড়াচ্ছিল। আরে আস্তে, এত দৌড়চ্ছিস কেন? সিঁড়ি দিয়ে তো যেতে হবে। আবির আর কোনো কথা না শুনে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠল। তার হৃৎপিণ্ড দ্রুত তালে ধুকপুক করছিল। অবশেষে তারা ফ্ল্যাটের দরজার সামনে পৌঁছালো, কিন্তু ইরার ফ্ল্যাটের সামনে এসে আবির যেন থমকে যায়। দরজায় তালা ঝুলছে। এক গভীর নীরবতা যেন ফ্ল্যাটটিকে গ্রাস করে আছে। কিরে, তালা কেন? তালা? তালা কেন থাকবে? ও কোথায় গেল? হয়তো কোথাও গেছে, বাজার বা অন্য কোথাও। না আকাশ, ও রাগ করে কোথাও গেলে আমাকে না জানিয়ে যাবে না, আর গেলেও দরজায় তালা দেবে না। ও তো একা থাকে। আবির দ্রুত দরজায় কড়া নাড়ল, তারপর দরজার হাতল ধরে দেখলো তালাটা বাইরে থেকে লাগানো। আবিরের বুকের ভেতরটা যেন মুহূর্তেই শূন্য হয়ে গেল। সে বুঝতে পারল এরা অভিমান করে অপমানিত হয়ে চলে গেছে। ও চলে গেছে আমার জন্য। আমি ওকে যা বলে এসেছি তার জন্য ও চলে গেছে। শান্ত হ আবির, এত ভেঙে পড়িস না। আমরা আশেপাশের ফ্ল্যাটগুলোতে জিজ্ঞাসা করতে পারি, বা হয়তো ফ্ল্যাটের মালিকের কাছে খবর থাকতে পারে। ও আমার উপর এত অভিমান করেছে যে আমাকে ক্ষমা করার সুযোগটুকু দিল না। আবিরের চোখে জল দেখা দিল। সে বুঝতে পারল তার এক মুহূর্তের রাগ আর দ্বিধা তাকে কত বড় ভুল করিয়ে দিয়েছে। জমিদার বাড়ির মেয়ে যে নিজের সব জেদ উপেক্ষা করে শুধু তাকে ভালোবেসেছিল, যে আজ তার অপমান সইতে না পেরে নির্দেশ হয়ে গেল। ফ্ল্যাটের দরজায় তালা ঝুলতে দেখে আবিরের সমস্ত আশা ভেঙে চুরমার হয়ে যায়। অনুশোচনা তাকে গ্রাস করে। সে আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। আবির আর আকাশ দুজনেই উদাস মনে নিচে যায়। তারা ফ্ল্যাটের গেট দিয়ে বেরোতে যাবে, তখনই দারোয়ান তাদের ডাক দেয়। শুনুন, আপনারা একটু দাঁড়ান। আবির আর আকাশ থমকে দেয়। আপনারা কি আবির বা অন্য কেউ, মানে ইরা ম্যাডামের পরিচিত? হ্যাঁ, আমি আবির। কেন, আপনি কিছু জানেন? দারোয়ান তখন তার পকেট থেকে ভাঁজ করা একটি কাগজ বের করে। এই নিন। কি এটা? ইরা ম্যাডাম কালকে সন্ধ্যায় ব্যাগ গুছিয়ে কোথায় যেন চলে গিয়েছেন। যাওয়ার সময় আমাকে এই কাগজটি দিয়ে গিয়েছেন আর বলেছেন আবির নামের কেউ আসলে এটা যেন তাকে দেই। উনি আরও বলেছেন যদি আপনি 2 সপ্তাহের মধ্যে আসেন
তবেই যেন দিই। আবিরের হাত কাঁপছিল 2 শব্দের মধ্যে। এর মানে এরা তার আসার অপেক্ষায় ছিল। আবির দ্রুত সেই কাগজটি শক্ত করে ধরল। কি করব আমি আকাশ? ও কোথায় গেল? না স্যার, কিছু বলেননি, শুধু বলেছেন তিনি জরুরি পারিবারিক কাজে কোথাও যাচ্ছেন। আবির আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। সে দারোয়ানকে কোনো ধন্যবাদ না জানিয়ে দ্রুত গেট পেরিয়ে বেরিয়ে গেল। আকাশ দ্রুত ট্যাক্সি ডাকলো। গাড়িতে উঠে আবির জানালার পাশে বসলো। সে কাগজটা খুলল। তার হাত কাঁপছিল, তার চোখে ভয়। আকাশ চিন্তিত মুখে তার দিকে তাকিয়েছিল। গাড়িতে উঠেই আবির কাগজটি খুলল। সেখানে ইরা লিখেছিল, আবির, তুমি আমাকে মুক্তি চেয়েছিলে, আমি তোমাকে মুক্তি দিলাম। আমার ভালোবাসা তোমার কাছে শুধু চাহিদা ছিল, আর আমার উপস্থিতি তোমার জীবনে বিশৃঙ্খলা। আমি সেই মিথ্যেটা আর বহন করতে পারলাম না। কাল রাতে তোমার বলা প্রতিটি শব্দ আমার মনকে টুকরো টুকরো করে দিয়েছে। আমি এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি তা হয়তো কোনোদিনও তুমি জানবে না, কিন্তু যাবার আগে তোমাকে একটা কথা বলি। আমার জেদ ছিল, কারণ আমি তোমাকে খুব বেশি চেয়েছিলাম। সেই জেদের কাছে আমার সব অহংকার তুচ্ছ ছিল। তুমি সেই খাঁটি ভালোবাসার অপমান করেছো। তুমি যদি কখনো সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে তুমি মুক্তি পেলেও তোমার মন মুক্তি পাবেন না। তুমি যখন নিজের সব ভয়, সব দ্বিধা কাটিয়ে উঠে দাঁড়াবে, যখন তোমার মন বলবে তুমি ইরাকে ছাড়া বাঁচবে না, তখন আমাকে খুঁজে বের করার চেষ্টা করো। খুঁজে না পেলে বুঝে নিব আমি একা তোমাকে ভালোবাসতাম। ভালো থেকো, আমার প্রথম এবং শেষ ভালোবাসা। ইতি, তোমার ঘৃণার পাত্রী। গাড়ির ঝাঁকুনিতে আবিরের শরীরটা স্থির থাকলেও তার ভেতরের শরীরটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। আবির চিঠিটি পড়া শেষ করে। তার সমস্ত জেদ, রাগ সব ধুয়ে মুছে গিয়ে শুধু অনুশোচনা আর হাহাকার বাকি রইল। তার চোখ দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে অঝরে পানি ঝরে পড়ল। আকাশ আবিরের নীরব কান্না দেখে বিচলিত হলো। সে বুঝতে পারল আবির কতটা আঘাত পেয়েছে। শান্ত হ আবির, এভাবে ভেঙে পড়িস না। আকাশ আবিরকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আবির শান্ত হতে পারে না। সে কেবল মাথা নিচু করে কাঁদতে থাকে। এরা তাকে ক্ষমা করে দেওয়ার সুযোগটুকুও রাখলো না। আবির তখন বুঝতে পারল যে শুধু ইরাকে ভালোবাসে না, সে ইরাকে আসলেই হারিয়ে ফেলেছে। তারা হোস্টেলে পৌঁছালো। আবির কোনো কথা না বলে সোজা রুমে চলে যায়। আবির কিছুতেই নিজেকে শান্ত করতে পারছিল না। না খাওয়া, মানসিক চাপ সব মিলে আবির বিধ্বস্ত। আকাশ তাকে জোর করে ফ্রেশ করালো, কিন্তু আবির কিছুই খেলো না। সে শুধু বিছানায় শুয়ে রইল, হাতে সেই ভাঁজ করা চিঠিটা। দিনটা এভাবেই আকাশের সান্ত্বনা আর আবিরের মনোভাব নিয়ে কেটে যায়। আকাশ সারাদিন আবিরের পাশে বসে রইল, কিন্তু বন্ধুকে স্বাভাবিক করতে পারল না। সে বুঝতে পারল আবিরকে এই পরিবেশ থেকে দূরে সরাতে হবে। রাতের বেলা আবির যখন চুপচাপ শুয়েছিল, তখন আকাশ তার পাশে এসে বসলো। আমি জানি এখন তোর মনের অবস্থা কেমন, কিন্তু এভাবে মন খারাপ করে থাকলে তো চলবে না। কি করব আমি আকাশ? ও কোথায় গেল? কিভাবে ওকে খুঁজে পাবো? খুঁজে পাবি, কিন্তু তার আগে তোকে স্বাভাবিক হতে হবে। আমার মতে আমাদের কয়েকদিনের জন্য আমাদের গ্রামের বাড়ি থেকে ঘুরে আসা উচিত। এতে আশা করি তোর মনটা ভালো হবে। তুই দীর্ঘদিন পর বাড়িতে ফিরছিস, তোর বাবা মা, তোর নেহা আপু সবাই খুশি হবে। না, আমি এখন গ্রামে যেতে চাই না। আপুর মুখোমুখি হতে চাই না। আর মা বাবা? এই কারণেই যেতে হবে। তুই এতদিন পর ফিরেছিস, তাদের সামনে গেলে তোর মনটাও একটু শান্তি পাবে। আর আপুর সামনে তোকে শক্ত থাকতে হবে। আমরা 2 দিন থাকবো, তারপর আবার শহরে ফিরে আসবো। চল প্লিজ। আবির প্রথমে রাজি হয় না, পরে আকাশের জোড়াজড়িতে রাজি হয়ে যায়। সে বুঝতে পারল হোস্টেলের বদ্ধ পরিবেশে থাকলে সে পাগল হয়ে যাবে। গ্রামের পরিচিত পরিবেশ হয়তো তাকে একটু শান্তি দিতে পারবে। আকাশ দ্রুত বাসের টিকিট কেটে নিয়ে এলো। তারপর সেদিন রাতে বাসে করে তারা গৌরীপুরের উদ্দেশ্যে রওনা হয়। জানালার পাশে বসেছিল আবির। তার চোখে ঘুম নেই। তার শহর থেকে দূরে যাওয়াটা হয়তো প্রয়োজন ছিল, কিন্তু তার মনটা পড়ে রইল সেই শূন্য ফ্ল্যাটে, যেখানে তার রোমান্টিক বউ তার জন্য অপেক্ষা না করেই অভিমান নিয়ে চলে গেছে। গৌরীপুর গ্রাম তার জন্মস্থান, সেখানে কি তার শান্তি অপেক্ষা করছে? বাসের সিটে বসে আবিরের চোখ বন্ধ ছিল। আবির বাসে বসে নিজের চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে। তার মন তখনও এরা চিঠিতে পড়ে থাকা শব্দগুলোর মাঝে ঘুরপাক খাচ্ছে।
একটি কথা আপনাদের বলেছি কিনা জানি না, সেটি হচ্ছে আকাশ কিন্তু আবিরের চাচাতো ভাই। তারা শহরের একই হোস্টেলে থাকে এবং ছোটবেলা থেকে গৌরীপুর গ্রামের একই বাড়িতে বড় হয়েছে। তাই তাদের মধ্যে শুধু বন্ধুত্ব নয়, রক্তের বাঁধন ছিল। দীর্ঘ রাত পার করে সকাল 7টায় বাস এসে গন্তব্যে থাকে। গৌরীপুরের চিরচেনা সকালে মিষ্টি বাতাস আবিরের শরীর স্পর্শ করল। এই বাতাসে তার শৈশব কেটেছে। এরপর আবির আর আকাশ রিক্সা নিয়ে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে 8টার মতো বেজে যায়। জমিদার বাড়ির মতো বিশাল সেই পৈতৃক ভিটা, যেখানে তাদের পুরো পরিবার একসাথে থাকে। বাড়িতে পৌঁছানো মাত্রই সবাই তাদেরকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা কেউই বলে আসেনি। বাড়ির সামনের বারান্দায় আবিরের বাবা পত্রিকা পড়ছিলেন, আর নেহা হয়তো পূজার জোগাড় করছিলেন। সবাই থমকে গেল, মুহূর্তেই নীরবতা ভেঙে যায়। আবির মা আর আকাশের মা দৌড়ে এসে নিজেদের ছেলেদেরকে জড়িয়ে ধরে। আবিরের মা আবেগে আপ্লুত হয়ে গেলেন। তোরা তোরা হঠাৎ এত সকালে একটা ফোনও তো করলি না, আমি যে কত চিন্তায়। হ্যাঁ রে আকাশ, কেমন আছিস বাবা? তোরা না জানিয়ে কেন এলি? আবিরের বাবা ফজলুল হক এগিয়ে আসেন। কি ব্যাপার, না জেনে হুট করে কেন আসা হলো? শরীর ঠিক আছে তো আবির? ভার্সিটি চলছে না? কি হয়েছে? নিশ্চয়ই কোনো ঝামেলা পাকিয়েছিস, তাই পালিয়ে এলি। 2 সপ্তাহ ধরে হোস্টেলে থাকিস আর না জানিয়ে চলে এলি? না নেহা আপু, কোনো ঝামেলা নয়। হোস্টেল ভালো লাগছিল না, তাই ভাবলাম কদিন বাড়ি থেকে ঘুরে যাই। হ্যাঁ ছোট আব্বু, শরীর খারাপ লাগছিল তাই ভাবলাম কদিন পরিবেশ পাল্টাই। আপনারা তো জানেনই শহরের দূষণ। শরীর খারাপ? 2 সপ্তাহ ধরে তোদের ফোনও পাওয়া যাচ্ছিল না। হোস্টেলের সুপার আঙ্কেলকেও জিজ্ঞেস করেছিলাম, তিনি বললেন তোরা কদিনের জন্য ভার্সিটির কাজে বাইরে গেছিস। আমি মনে মনে আকাশকে ধন্যবাদ দিলাম, তারপর আপুকে বলি, হ্যাঁ আমরা একটা ভার্সিটির কাছে মানে অ্যাসাইনমেন্টে ছিলাম, আজই শেষ হলো, তাই চলে এলাম। পড়েছিলাম। চল বাবা, আগে ভেতরে চল, মুখ হাত ধো, না খেয়ে এসেছিস নিশ্চয়। আমি এক্ষুনি গরম গরম নাস্তা তৈরি করছি। হ্যাঁ, তোরা ভেতরে যা। আর আকাশ, আবিরকে দেখিস, যদি কোনো সমস্যা থাকে তাহলে তোদের দুজনকে আলাদা করে আমার সাথে কথা বলতে হবে। নেহা আবিরের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে রইল। আবির বুঝল তার আপুর চোখে ধুলো দেওয়া এত সহজ হবে না। আবির আর আকাশ ঘরে ঢুকলো। আবিরের মনে শান্তি তো এলোই না, বরং পারিবারিক এই জিজ্ঞাসাবাদে তার অস্থিরতা আরও বেড়ে গেল। ইরাকে হারানোর যন্ত্রণা আরও তীব্র হলো। বাড়ির ভেতর তখন চাপা উত্তেজনা। আবিরের মা জোর করে আবির আর আকাশকে নাস্তা করতে বসালেন। আবিরের বাবা গম্ভীর মুখে বারবার তাদের দিকে তাকাচ্ছিলেন, কিন্তু সবার চেয়ে কঠিন ছিল নেহার নীরব দৃষ্টি। নাস্তার টেবিলে আবির কিছুতেই খেতে পারছিল না, তার গলা দিয়ে খাবার নামছিল না। হাতে সে চিঠিটার স্পর্শ এখনো লেগে আছে। তার কানে বাজছে ইরার অভিমানী কণ্ঠস্বর। কি হয়েছে তোর? শহরের ভার্সিটিতে গিয়ে কি গ্রামের খাবার ভুলে গেলি? নাস্তা করছিস না কেন? না আপু, শরীরটা একটু ব্যাঁচ ব্যাঁচ করছে, আর খিদে নেই। সত্যি বলতো, 2 সপ্তাহ আগে শরীর ঠিক ছিল, আর হঠাৎ করে কেন এমন হলো? হোস্টেল সুপার আঙ্কেল তোকে ভার্সিটির অ্যাসাইনমেন্টের কথা বললেও আমি জানি তুই বলছিস শরীর খারাপ। কোন মেয়ের পাল্লায় পড়েছিলি বল? আরে নেহা আপু, তুমিও না। ও এমনিতেই দুরাত বাসে জার্নি করেছে তাই ক্লান্ত, আর কোনো মেয়ের পাল্লায় পড়ে। আমরা সত্যিই একটা বড় প্রজেক্টে ব্যস্ত ছিলাম। আকাশকে জিজ্ঞেস করছি না, আবির আমার চোখের দিকে তাকিয়ে বল, তুই কোনো ঝামেলায় জড়াসনি? বাবা তোকে বিদেশে পাঠিয়েছিলেন পড়াশোনা করতে, আর তুই শহরে গিয়ে যদি এসব শুরু করিস। নেহা, সকাল সকাল এত চিৎকার করছিস কেন? আবিরকে শান্তিতে খেতে দে, যদি কিছু থাকে আমি পরে ওর সাথে আলাদা কথা বলবো। বাবার কথায় নেহা চুপ করলেন বটে, তবে তার সন্দেহ দূর হলো না। আবির তখন কোনো মতে দুতলা খাবার মুখে পুরে প্লেট সরিয়ে উঠে পড়ল। আমি রুমে যাচ্ছি, খুব টায়ার্ড লাগছে। আবির দ্রুত পায়ে তাদের পুরনো রুমে চলে গেল। কিছুক্ষণ পরেই আকাশ তার পিছু নিল। রুমে ঢুকে আবির সোফায় বসে দুহাতে মাথা চেপে ধরল। দেখলি তো নেহা আপু তোর পেছনে লেগেছে, এখন কি করবি? তোকে তো আর বেশিক্ষণ চুপ থাকতে দেবে না। কি করব আকাশ, আমি বুঝতে পারছি না।
আমি কেন ওকে এত আঘাত করলাম। আমার মনে হচ্ছিল আপুর ভয়টা তখন আমার কাছে ওর ভালোবাসার চেয়েও বেশি জরুরি ছিল। তুই তো এখন বুঝতেই পারছিস তুই ওকে ভালোবেসে ফেলেছিস। এখন চিন্তা করে লাভ নেই, তুই সারা রাত জার্নি করে এসেছিস, তাই তোর ঘুম দরকার। ঘুম আসছে না আকাশ, চোখে শুধু ওর মুখ ভেসে উঠছে। তুই জোর করে একবার চোখ বন্ধ কর, দেখবি ঘুম এসে যাবে। মন খারাপ করে থাকলে শরীর খারাপ করবে। আমি বাইরে আছি, মা নাস্তা নিয়ে এলে তোকে ডেকে দেব। আকাশ বন্ধুর অস্থিরতা বুঝল, সে আবিকে শান্ত থাকতে বলে ঘর থেকে বেরিয়ে গেল, যাতে আবির একটু একা থাকতে পারে। আবি তখন বাধ্য হয়ে বিছানায় শুয়ে পড়ল। তার সমস্ত চিন্তা, অনুশোচনা আর ইরাকে খুঁজে বের করার তীব্র আকাঙ্ক্ষা তাকে ঘুমাতে দিচ্ছিল না। কিন্তু সারা রাত না ঘুমানো এবং জার্নি ক্লান্তি তাকে আর সজাগ থাকতে দিল না। আবির একটা ঘুম দিবে, তার 2 সপ্তাহের মানসিক চাপ হয়তো কিছুটা কমবে এই বিশ্রামের মাধ্যমে। শারদ বাসে জানি আর দিনের বেলা গভীর ঘুমের পর দুপুরের দিকে আবিরের ঘুম ভাঙল। ক্লান্তি দূর হলো, মন থেকে ইরার বিষাদের ছোঁয়া মুছে যায়নি। সে বুঝতে পারল আর এভাবে ভেঙে থাকলে চলবে না। আবির তখন ওয়াশরুমে গিয়ে গোসল করে নেয়। ঠান্ডা জলে তার শরীর চাঙ্গা হলো। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেস চেঞ্জ করে নেয়। জিন্সের সাথে একটি নতুন শার্ট পরে সে পুরোপুরি নায়ক নায়ক লুকে সেজে উঠল। বাড়ি থেকে তাকে নিখুঁত দেখালো। আবির জানে মনটা এখনো অশান্ত। ক্ষুধার তাড়নায় আবির তখন রুম থেকে বেরিয়ে আকাশের রুমের দিকে যায়। গিয়ে দেখে আকাশ বিছানায় হেলান দিয়ে মোবাইল চালাচ্ছে। কিরে, আসার পর থেকে কি রুম থেকে বের হোস নাই? না রে, এতক্ষণ ঘুমিয়েছিলাম, মাত্র ঘুম থেকে উঠলাম। তুই তো ভালোই ঘুমোলি। আর বলিস না, চল তো নিচের দিকে যাই। পেটে ইঁদুর দৌড়াচ্ছে, মনে হচ্ছে পুরো হোস্টেল গিলে ফেলতে পারবো। তুই যা, আমি আসছি, মুখটা ধুয়ে নি। আবির আর অপেক্ষা করল না, সে দ্রুত সিঁড়ির দিকে এগিয়ে গেল। ক্ষুধার তাড়নায় সে প্রায় দৌড়াচ্ছিল। সিঁড়ি দিয়ে 2 পা এগোনো মাত্রই সামনে তাকিয়ে আবির থমকে যায়। তার শরীরটা যেন মুহূর্তেই বরফ হয়ে গেল। সে যেন তার চোখকে বিশ্বাস করতে পারছে না। সিঁড়ির রেলিং ধরে সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। আকাশ তখন পিছন দিয়ে এসে আবিরকে ধাক্কা দেয়। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? খিদে লেগেছে বললি না? সামনে দেখ। আবিরের কথাই আকাশ সামনের দিকে তাকায়। আকাশ যেন নিজেও তার চোখকে বিশ্বাস করতে পারছে না। তার মোবাইল হাত থেকে পড়ে যাবার জোগাড়। বিস্ময়ে তার মুখ হা হয়ে গেল। দর্শক আপনার ভাবছেন কি এমন দেখলো তারা? ড্রয়িং রুমে আরাম করে সোফায় বসে আছে নেহা। তার ঠিক পাশে নেহার সাথে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে গল্প করছে আর হাসছে ইরার পরনে গ্রামের পরিবেশ উপযোগী নরম রঙের শাড়ি, মুখে হাসি আর চোখে এক তীব্র জেদের ঝিলিক। আবিরের চোখে তখন নেহা আর ইরার উপর স্থির। যে মেয়েটিকে সে অপমান করে এসেছিল, যাকে খুঁজতে সে গ্রাম পর্যন্ত ছুটে এসেছে, সে মেয়ে তার অজান্তেই তার নেহা আপুর পাশে বসে আছে। সিঁড়িতে দাঁড়িয়ে আবির আর আকাশের বিস্ময় তখনও কাটেনি। আকাশ ফিসফিস করে আবিরকে প্রশ্ন করে, কিরে আবির, ভাবি এখানে কি করছে? আর নেহা আপুর সাথেই বা কি করছে? চল নিচে চল, নিচে গেলেই সবটা বুঝতে পারবো। আবির আর আকাশ নিজেদের স্বাভাবিক করার ব্যর্থ চেষ্টা করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। আবির নিচে যেতেই এরা তাকে দেখলো। এরা যেন মুহূর্তে অবাক হয়ে যায়। আবিরকে তার বাড়িতে অপ্রত্যাশিতভাবে দেখে তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠার আগেই মুহূর্তে চোখ সরিয়ে নেয়। আবার নেহার সাথে কথা বলা শুরু করে, যেন আবিরের উপস্থিতি তার কাছে সম্পূর্ণ অর্থহীন। ড্রয়িং রুমে একজন মধ্যবয়স্ক দম্পতিও ছিল, হয়তো এরার বাবা মা। তাদের সাথে আকাশ আর আবিরের বাবা মায়েরা হাসি মুখে আড্ডা দিচ্ছেন। আবির আর আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখে, আয় তোরা এদিকে আয়। শামীম সাহেব, রত্নাদেবী, ইনি হচ্ছেন আমাদের আবির, আমার একমাত্র ছেলে। আর ও হচ্ছে আকাশ, আমার বড় ভাইয়ের একমাত্র ছেলে। আবিরের বাবা তাদের ডাক দেন। আবির আর আকাশ বিনয়ের সঙ্গে অভিবাদন জানায়। এরার বাবা মাও হাসি মুখে উত্তর দেন। এরার বাবা শামীম সাহেব আবিরকে দেখে হাসলেন। মাশাআল্লাহ ফজলুল, তাহলে এরাই হচ্ছে এই বংশের পরবর্তী পরিচালক। তো বাবা, কোন ক্লাসে পড়ছো? দুজনেই কি একই ক্লাসে নাকি? আঙ্কেল, আমরা মাত্র আমাদের ভার্সিটি লাইফ শুরু করেছি। আর হ্যাঁ, আমরা একই ক্লাসেই পড়ি।
তো কোন কলেজ থেকে কলেজ লাইফ শেষ করেছো? আঙ্কেল, আমরা আমাদের হাই স্কুল আর কলেজ লাইফ দুটি আমেরিকার ওয়াশিংটন থেকে শেষ করেছি। আবিরের পরিচয় শুনে ইরা আরো অবাক হয়ে যায়। সে বুঝতে পারল আবির শুধু ধনী পরিবারের ছেলে নয়, সে বিদেশে পড়াশোনা করে আসা অত্যন্ত উচ্চ শিক্ষিত এক যুবক। আবিরের উপর তার ভালোবাসা যেন আরো গভীর হলো। মাশাআল্লাহ, কিন্তু কি রে, তুই ওদের হাই স্কুল আর কলেজ আমেরিকায় পড়িয়ে এখন ভার্সিটিতে দেশে নিয়ে আসছিস কেন? আমি তো চেয়েছিলাম এদের দুজনের পড়াশোনা সম্পূর্ণটা আমেরিকা থেকে শেষ করাবো, কিন্তু এই দুজনকে দেখেছিস? একথা বলে আবিরের বাবা আকাশ আর আবিরের মাকে দেখান। এদের কারণে আর ওই দেশে থাকতে পারিনি। এদের দুজনের মা সারাক্ষণ কেঁদে কেঁদে অস্থির। ছেলের মুখ না দেখতে পেলে নাকি তাদের শান্তি নেই। তারা চায় ছেলেপেলেরা দেশের ভার্সিটিতে পড়ুক আর তাদের সামনে থাকুক। আমরাও তাই বাধ্য হলাম এদের দেশে নিয়ে আসতে। এখন তো এই দুইজনই আমাদের চোখের শান্তি। চোখ আর শান্তি। আহা, মায়েদের মন তো এমনই হয়। আর আবির, আকাশ, তোমরা তো ভাগ্যবান যে তোমাদের এমন মা বাবা। হ্যাঁ, মা তো তোদের চোখের সামনে রাখতে চাইলেন, কিন্তু কেউ কেউ যে চোখের আড়াল হলে অন্য ঝামেলায় জড়ায়। যাই হোক আবির, তোমার মা বাবা এবং তোমার নেহা আপুর সাথে আমার মেয়ের অনেক ভাব হয়েছে। আমরা আসলে ফজলুলের সাথে দেখা করতে এবং গ্রামের দিকে একটু ঘুরতে এসেছি। শামীম সাহেব, অনেকদিন পর তোর সাথে দেখা হলো। আর এরা তো পুরো বাড়ির সাথে মিশে গেছে। হ্যাঁ, এরাও বেশ খুশি। তবে একটা কথা, আবির আর এরাকে দেখতে একদম মানিয়েছে, তাই না রত্না? হ্যাঁ, ঠিক বলেছেন, একদম রাজ্যটো অনেক সুন্দর লাগছে পাশাপাশি। এই কথা শুনে আবির এবং এরা দুজনেই অপ্রস্তুত হলো। আবির বুঝতে পারল না এরা কিভাবে তার এত বড় অপমান ভুলে তার পরিবারের সাথে এমন স্বাভাবিকভাবে মিশে গেল। আবির মনে হলো এরা যেন তার জীবন নিয়ে এক নতুন খেলা শুরু করেছে। এরা তখন নেহার পাশ থেকে উঠে আবিরকে একবার দেখলো। তার চোখে ছিল এক গভীর প্রত্যয় এবং চ্যালেঞ্জ। আবির দেখলো এই মেয়েটি অপমানিত হওয়ার পর ভেঙে পড়েনি, বরং আরো ভয়ঙ্কর কোনো কৌশল নিয়ে প্রস্তুত হয়েছে। পারিবারিক আড্ডার মাঝে আবির আর আকাশ অপ্রস্তুত হয়ে বসে রইল। আবির বারবার ইরাকে বোঝার চেষ্টা করছিল তার এই স্বাভাবিক হাসির আড়ালে কি লুকিয়ে আছে। দুপুরে খাবারে ডাক পড়ল, সবাই একসঙ্গে বসলো। তারপর তারা দুপুরে খাবার খেয়ে নেয়। গ্রামের বাড়ির আন্তরিক পরিবেশ আর রান্নার স্বাদ মুগ্ধ করলো ইরার পরিবারকে। তবে আবির কোনো মতে খাবার শেষ করে উঠে পড়ল। খাবারের পর ড্রয়িং রুমে সবাই আবার আড্ডায় বসলো। আবির আর আকাশও বাধ্য হয়ে সেখানে যোগ দিল। শামীম ভাই আর রত্না ভাবি, আপনারাও মাত্র একদিন থাকবেন বলে এসেছেন, কিন্তু একদিন তো আপনাদের থাকতে দিব না। আপনারা আমাদের এতদিনের বন্ধু, আপনাদের কমপক্ষে এক সপ্তাহ তো থাকতেই হবে। ফজলুল ভাইয়ের স্ত্রী, আপনি যা বললেন তাতে তো লোভ হচ্ছে। আমাদের গ্রামের থেকে আপনাদের গ্রাম অনেক সুন্দর, তাই ভাবছি থেকেই যাব। এখানকার আতিথেয়তা আর শান্তি ছেড়ে যেতে মন চাইছে না। ইরার মা বাবার কথা শুনে আবিরের বাবা মা খুব খুশি হলেন, কিন্তু এই আনন্দ যেন মুহূর্তে পাল্টে গেল। কি বলছো মা? আমার বাড়িতে কাজ আছে, আমাকে কালকেই চলে যেতে হবে, আমি থাকতে পারবো না। ইরার এমন কঠিন কথা শুনে সবাই অবাক হলো। আবির আর আকাশের দিকে একবার তাকালো। এরা হয়তো এভাবেই আবির উপর অভিমান প্রকাশ করছে। কাজ? কি এমন কাজ তোর? আমরা তো ঘুরতে এলাম, এখানে কটা দিন তোর বাবার সাথে একটু গল্প কর। না মা, আমাকে যেতেই হবে। কি বলছো মা? তুমি এত জেদ করছো কেন? তোমাদের জন্যই তো আমাদের বাড়িটা আজ এত প্রাণবন্ত। তুমি আমাদের আবিরের মতনই, তুমি এখানে থাকলে আমরা খুব খুশি হব। হ্যাঁ মা, তোমার বয়স তো কম, তুমি থাকলে নেহা আর আমরা সবাই গল্প করতে পারবো। আকাশ, আবিরও তোমাদের সাথে ঘুরতে যেতে পারবে। প্লিজ থেকে যাও। বাড়ির সবাই, বিশেষ করে আবিরের মা আর আকাশের মায়ের আন্তরিক অনুরোধ শুনে এরা আর কিছু বলল না। সে একবার আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, তারপর মাথা নিচু করে রইল। আবির বুঝলো এরা হয়তো তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য থাকতে রাজি হলো। কি হলো, কিছু বলছো না? মানে তুমি রাজি? ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন তখন আর না করতে পারছি না। তবে আমি শুধু 3 দিন থাকবো।
এরা থাকবে শুনে আবির অনেকটাই খুশি হলো, কিন্তু কাউকে বুঝতে দিল না। সারাদিনে চাপা উত্তেজনা আর সন্দেহ নিয়ে রাত নেমে এলো। রাতে খাবার শেষ হওয়ার পর বাড়ির সবাই দ্রুত যে যার রুমে চলে গেল। আবির বুঝতে পারছিল এটি ইরার সাথে একা কথা বলার শেষ সুযোগ। এরা তার জন্য বদ্ধ করা রুমে প্রবেশ করলো। সে দরজাটা বন্ধ করার জন্য সবাই হাত বাড়িয়েছে। ঠিক তখনই সাথে সাথে আবির পিছন দিয়ে রুমে ঢুকে দরজা আটকে দেয়। সে কোনো শব্দ না করে পেছনে দাঁড়িয়ে রইল। এরা যখনই পিছনে ফিরে, এরা আবিরকে চিনতে পারে না। এ কি, আপনি কে আর ভেতরে কি করছেন? এরা তখন কিছু না ভেবে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে আবির বিদ্যুৎ গতিতে তার দিকে এগিয়ে গেল এবং তার সমস্ত অনুশোচনা, ভালোবাসা ও হারানোর ভয় মিশিয়ে সঙ্গে সঙ্গে আবির তার ঠোঁট জোড়া দখল করে নেয়। এরা চোখ বড় বড় হয়ে যায়। আচমকা এই আক্রমণে সে স্তব্ধ হয়ে গেল। কয়েক মুহূর্ত পরই সে বুঝতে পারল এটা আর অন্য কেউ নয়, এটা আবির, তার নিজের স্বামী। আবিরের চুম্বনে কোনো জোর ছিল না, ছিল কেবল তীব্র আকুতি আর অনুতাপ। সে যেন এই নীরবতার মাধ্যমে ক্ষমা ভিক্ষা করছিল। 2 মিনিট হয়ে যায়, কিন্তু আবিরের ছাড়ার কোনো নাম গন্ধ নেই। আবির চাইছিল তার সমস্ত অনুশোচনা দিয়ে এরার অভিমান ভাঙাতে, কিন্তু এরা এখন আর সেই দুর্বল মেয়েটি নয়। সে প্রচণ্ড অভিমানের পর নিজের জেদকে শক্ত করেছে। এরা তখন আবিরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এই কি সাহস তোমার আবির? তুমি কি মনে করেছো এই সামান্য স্পর্শ দিয়ে তুমি আমার সব অপমান মুছে ফেলবে? ইরা, প্লিজ শোনো, আমি জানি আমি ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে। না, তুমি কাছে আসবে না। তুমি না আমাকে তোমার জীবন থেকে মুক্তি চেয়েছিলে? তুমি বলেছিলে আমি তোমার চাহিদা মেটানোর পুতুল। তুমি না বলেছিলে তোমার আপুর ভয়ে, তোমার দ্বিধার ভয়ে তুমি আমাকে এক মুহূর্ত সময় দাওনি? এখন কেন এসেছো? হ্যাঁ ইরা, আমার দ্বিধা চলে গেছে। আমি জানি আমি কি ভুল করেছি। আমি সেদিন তোমাকে ভালোবাসার ভয়েই এত কঠিন কথা বলেছিলাম। আমি তোমাকে ভালোবাসি ইরা, প্লিজ আমাকে ক্ষমা করো। আমি আর তোমাকে ছেড়ে যাব না। ক্ষমা? ক্ষমা এত সস্তা নয় আবির। এই আঘাত, যে আঘাত তুমি আমাকে দিয়েছো, সেটাই সামান্য অনুশোচনায় মুছে যাবে না। আমি তোমাকে চিঠি দিয়েছিলাম। আমি তো তোমার জীবনের বিশৃঙ্খলা দূর করার জন্য চলে গিয়েছিলাম। তুমি কেন ফিরে এলে? কেন আমার এই অপমানিত জীবন নিয়ে আবার খেলা শুরু করলে? বিশ্বাস করো, আমি আর কোনো খেলা খেলছি না। আমি সত্যি বলছি। তোমার সেই কথাগুলো আমার কানে এখনো বাজে। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি আমার সামনে থেকে যাও। আবির অসহায়ের মতো ইরার দিকে তাকালো। তার ভালোবাসা, তার অনুতাপ কোনোটাই এখন ইরার অভিমান ভাঙাতে পারল না। শেষে আবির বাধ্য হয়ে রুম থেকে বেরিয়ে যায়। সে দরজাটা ধীর করে বন্ধ করে দিল। দরজার বাইরে দাঁড়িয়ে তার চোখ দিয়ে অঝরে জল ঝরছিল। তার মনে হলো এরা তার কাছ থেকে আরো অনেক দূরে চলে গেছে। অনুশোচনা আর অপমানের নীরবতা নিয়ে এরপর এভাবেই দুটি মনের দুঃখ কষ্টের মধ্য দিয়ে রাতটা শেষ হয়ে যায়। আবির নিজের রুমেও ঘুমাতে পারেনি। সে সারা রাত এরা দরজার বাইরে দাঁড়িয়েছিল। একসময় হয়তো আকাশ তাকে জোর করে নিজের রুমে নিয়ে গিয়েছিল। সকাল হলো। ইরার ক্লান্ত চোখে যখন ঘুম ভাঙল, তখন সে পুরো অবাক হয়ে গেল। এক অপ্রত্যাশিত উষ্ণতায় সে যেন বাধা পড়েছে। দেখল আবির তার বুকের উপর শুয়ে আছে, তাকে শক্ত করে ধরে। কখন কিভাবে আবির তার রুমে ঢুকেছে সে বুঝতে পারেনি। মুহূর্তের জন্য মনের অজান্তে ইরার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। ভালোবাসার মানুষটিকে এত কাছে পেয়ে তার হৃদয়ের সব অভিমান যেন গলে যাচ্ছিল। কিন্তু মুহূর্তেই ইরার আবার মনে পড়ে গতকাল রাতে আবিরকে সে কত কঠিনভাবে ফিরিয়ে দিয়েছিল। এই মানুষটিকে এত সহজে ক্ষমা করা যায় না। এরা আবিরকে সরাতে চাইছিল, কিন্তু আবির তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল। এই আবির, ওঠো। তুমি এখানে কেন এসেছো? তোমার সাহস কি করে হলো? আমার বউকে একটু শান্তিতে ভালোবাসতে দাও। তোমার সাহস কি করে হয় এই রুমে আসার? তার উপর আবার আমাকে জড়িয়ে ধরে রেখেছো। আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, তাতে আপনার কি? এত কথা বলবেন না তো। কিসের বউ? তুমি কাল রাতে আমাকে তোমার জীবনের জঞ্জাল বলেছিলে। যে বউকে তুমি পুতুল বলেছিলে, তার কাছে কেন এসেছো? তোমার নেহা আপু জানতে পারলে কি হবে? ভয় পাচ্ছ না?
হ্যাঁ, আমার নেহা আপু জানতে পারলে রাগ করবেন, কিন্তু আমি তোমার ভালোবাসা হারানোর ভয়টা এখন আর পেতে চাই না। ইরা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ক্ষমা করিনি, তুমি এক্ষুনি যাও। আমি আর কোনো অপমান সহ্য করার শক্তি নেই। এরা তখন নিজেকে আবিরের বাঁধন থেকে ছোটার চেষ্টা করবে। আবির ছাড়তে রাজি নয়। দুজনের মধ্যে শুরু হলো নীরব যুদ্ধ। অবশেষে ইরা তখন আবিরকে সজোরে একটি ধাক্কা দেয়। আবির অপ্রস্তুত ছিল। আবির তখন ছিটকে গিয়ে বিছানা থেকে পড়ে যায় এবং বেডসাইড টেবিলের কোণে সাথে লেগে কপালে কিছুটা কেটে যায়। সঙ্গে সঙ্গে কপাল থেকে রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো। ইরা মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল। আবির বিছানার পাশে বসে কপালে রক্ত উপেক্ষা করে শান্ত কিন্তু গভীর আবেগে ইরার দিকে তাকিয়ে বলে, তুমি বাইরে আমাকে নয়, নিজের ভেতরে ভালোবাসাকে দূরে ঠেলে দিলে ইরা। এই আঘাতটা কাল পরশু ঠিকই সেরে যাবে ইরা, কিন্তু তোমার দেওয়া নীরবতা যে যন্ত্রণা দিল তা কোনোদিনও সারবে না। আবির আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করলো না। কপালে রক্ত মুছতে মুছতে সে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। এরা তখনও বিছানায় স্তব্ধ হয়ে বসে আছে, তার চোখে স্থির আবিরের রক্তাক্ত কপালের দিকে। যে ক্ষত সে নিজে দিয়েছে তার চোখ দিয়ে অনবরত জল ঝরতে শুরু করলো। আবির চলে যাওয়ার পর ইরা তখনও বিছানায় বসেছিল, তার চোখ স্থির দরজার দিকে। মেঝেতে আবিরের রক্তের কয়েক ফোঁটা, নিজের দেওয়া আঘাতের চিহ্ন তাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছিল। এরা তখন নিজে নিজেই বলল, ও তো ক্ষমা চাইছিল, আমি কেন ক্ষমা করলাম না? ও তো ছোট, তাই ভুল করতেই পারে, ভুল করে কিছু বলতেই পারে। আমি কেন ওর মনটা বুঝলাম না? আমি তো জানি ও রাগ করে বলেছিল, আমি কেন এত জেদ দেখালাম? কান্না ভেজা কণ্ঠে সে উঠে গিয়ে দরজাটা বন্ধ করলো। তারপর বিছানায় বসে ফুপিয়ে কাঁদতে লাগলো। সে বুঝতে পারলো আবিকে শাস্তি দিতে গিয়ে সে আসলে নিজেকে কষ্ট দিচ্ছে। সে যদি আরেকবার আবিকে ফিরে পেতে চায় তাহলে তার জেদ নয়, ভালোবাসা দেখাতে হবে। এভাবেই অনেকক্ষণ সময় চলে যায়। অন্যদিকে আবির রুমিকে আকাশকে কল করে তার রুমে আসতে বলে। আবিরের রক্ত ঝরছিল, কিন্তু তার মনে যন্ত্রণা ছিল আরো বেশি। আগের দ্রুত আবিরের রুমে এলো। আকাশ এসে আবিরের এই অবস্থা দেখে জিজ্ঞেস করে, কিরে, কি হয়েছে তোর? কপাল কেটে রক্ত ঝরছে কেন? এটা কি করে হলো? আগে থাম, আগে ফার্স্ট এইড বক্সটা নিয়ে আয়। আকাশ দ্রুত ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসে আবিরের কপালে ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ লাগাতে লাগাতে আকাশের কৌতূহল বাড়ছিল। এবার বল তো কি হয়েছে? এটা কি নিজে নিজে হয়েছে নাকি? আমি আমি ইরার রুমে গিয়েছিলাম ক্ষমা চাইতে, কিন্তু ও আমাকে ক্ষমা করেনি। আমি ওকে জোর করে ধরেছিলাম আর ও আমাকে ধাক্কা দেয়। কি বলছিস? ধাক্কা দিলি তো কপাল কাটলো কি করে? ছিটকে গিয়ে বেডসাইড টেবিলের কোণে লেগেছে। ও আমাকে সরাতে চেয়েছিল, ইচ্ছে করে ধাক্কা দেয়নি। সব দোষ আমার। আমি কেন এত জোর করতে গেলাম? তার মানে তোর ভাবি এখনো রাগ করে আছে। চল এখন নিচে চল, এভাবে রুমে লুকিয়ে থাকলে তো হবে না। আবির আর আকাশ রুম থেকে নিচে নামলো। ড্রয়িং রুমে তখন আবিরের বাবা আর নেহা বসেছিলেন। নিচে গেলে আবিরের কপালে ব্যান্ডেজ দেখে সবাই জিজ্ঞেস করবে কি হয়েছে। হায় হায় আবির, কি হলো তোর কপালে? কখন কাটলো? কি করে হলো এটা? তোকে তো কিছুক্ষণ আগেও দেখিনি। নিশ্চয় অসাবধানতায় কোথাও। কি হয়েছে? কি হয়েছে আবির? সত্যি বলতো। আমি কি আর করব, দ্রুত একটা বাহানা দেই। না বাবা, কিছু না। আমি গোসল করে বের হচ্ছিলাম, তখন বাথরুমের মেঝেতে জল ছিল, স্লিপ করে পড়ে যাই। বেডসাইড টেবিলের কোণে লেগেছে, সামান্য কেটেছে। আকাশ ব্যান্ডেজ করে দিয়েছে। এত বড় ছেলে আর বাথরুমের ফ্লোর দেখতে পাসনি? হ্যাঁ নেহা আপু, গোসল সেরে একটু তাড়াহুড়ো করছিল। আমি তো ছিলাম, সঙ্গে সঙ্গে ধরে নিয়ে এসে ব্যান্ডেজ করে দিয়েছি। এখন ঠিক আছে। আবিরের বাবা মা কিছুটা চিন্তামুক্ত হলেন, কিন্তু নেহার চোখে সন্দেহ তখনও জ্বলছিল। সে ভালো করে জানে আবির এত কাছাকাছি করার ছেলে নয়। ড্রয়িং রুমে সোফায় বসেছিল এরা। আবির ব্যান্ডেজ করা কপাল দেখে তার বুকটা কেঁপে উঠল। সে দ্রুত চোখ সরিয়ে নিল। সে বুঝলো আবির তাকে কষ্ট দিয়েছে, কিন্তু এরও আবিরকে তার চেয়ে বেশি কষ্ট দিয়ে ফেলেছে। সকালে নাস্তার পর আবিরও তার পরিবার
এর সদস্যরা ড্রয়িং রুমে বসেছিল। আবিরের কপালে ব্যান্ডেজ দেখে বাড়ির শান্ত পরিবেশও এক চাপা অস্বস্তি বিরাজ করছিল। নেহার দৃষ্টি ছিল আবির আর আকাশের উপর, আর আবিরের দৃষ্টি ছিল মাঝে মাঝে ইরার দিকে, যে কিনা আবিরের অস্তিত্ব পুরোপুরি অস্বীকার করে স্বাভাবিকভাবে নেহা এবং বাকিদের সাথে কথা বলছিল। আবির পরিস্থিতি হালকা করার জন্য আকাশের মায়ের দিকে তাকিয়ে বলে, বড় আম্মু, আকাশ কোথায়? ওকে তো নাস্তা করতেও দেখলাম না। ও একটু বাইরে গেছে, সকালে উঠে বলল কি একটা জরুরি কাজ আছে, এক্ষুনি চলে আসবে হয়তো। আকাশের মায়ের কথা শেষ না হতেই ঠিক তখনই বাড়ির কলিং বেলের শব্দ হয়। আবিরের মা কাজের লোককে দরজা খুলতে বলেন। কাজের লোক এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। প্রথমে একজন তরুণীর মিষ্টি কণ্ঠস্বর শোনা গেল, আর তারপর দরজা দিয়ে প্রবেশ করলো। তাকে দেখে ড্রয়িং রুমের সবাই যেন থমকে গেল। দরজা দিয়ে মেঘলা প্রবেশ করলো, আর পিছনে আকাশ টলি আর ব্যাগগুলো নিয়ে আসছে। মেঘলা যে ছিল আবিরের মাস্তুতো বোন, কিন্তু সম্পর্কটা যেন ভাই বোনের চেয়েও বেশি কিছু। মেঘলাকে দেখে আবির উঠে দাঁড়ায়। তার চোখে বিস্ময়, তার সব দুঃখ কষ্ট যেন মুহূর্তেই ভুলে গেল। আর মেঘলা আবিরকে দেখেই খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। মেঘলা দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে। কি রে, তুই এখানে কিভাবে? সারপ্রাইজ। দেশে আসলি কবে? একটা খবরও দিলি না। এই তো গতকাল রাতেই আসলাম, আর এখন তোর সামনে। তোকে না জানিয়ে এলে কি আর এত বড় সারপ্রাইজ হতো? এরপর মেঘলা আবিরকে ছেড়ে এগিয়ে গেল। খালামণি, কেমন আছো? তোমাদের দেখতে না পেয়ে মন খারাপ লাগছিল। আর চাচি, তুমি? ও মা, মেঘলা তুই এসেছিস, আমি কত খুশি হয়েছি। আয় মা, বস। আবিরের মা তখন ইরার পরিবারকে মেঘলার সাথে পরিচয় করিয়ে দিলেন। শামীম সাহেব, রত্না বেগম আর ইরা, এটা হচ্ছে আমার বড় বোনের মেয়ে মেঘলা। ওরা অনেক ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। আবিরের চেয়ে 1 বছরের ছোট, কিন্তু আবিরকে দেখলে ছাড়ে না। এরা এই দৃশ্য দেখছিল। আবিরকে সে মেয়েটি উষ্ণ আলিঙ্গন, আবিরের চোখে মেঘলাকে দেখার আনন্দ, আর দুজনের সেই ঘনিষ্ঠতা, সবকিছুই ইরার মনে আগুন আরো উস্কিয়ে দিয়েছিল। মেঘলা তখন আবিরের কপাল কেটে যাওয়া দেখে চিন্তিত হলো। কি রে আবির, কপালে কি হলো তোর? ব্যান্ডেজ কেন? কিছু না রে, স্লিপ করেছিলাম। চল তো, আমি জানি তুই কিছু লুকাচ্ছিস। তোর সাথে অনেক কথা আছে, রুমে চল। আকাশ, তুইও আয়। এই বলে মেঘলা আবিরের হাত ধরে টানতে টানতে সিঁড়ির দিকে নিয়ে যায়। আকাশ টলি নিয়ে তাদের অনুসরণ করলো। আবির একবার পেছনে তাকালো, তার কপাল থেকে চোখ সরল না ইরা। এদিকে এগুলো দেখে ইরা রেগে যাচ্ছিল। তার মুখ দেখে মনে হচ্ছিল সে আর এক মুহূর্ত এই অপমান সহ্য করবে না। আবিরকে শাস্তি দিতে এসে এখন সে নিজেই নিজের জালে জড়িয়ে যাচ্ছে। ইরার মা ইরার দিকে তাকিয়ে বলে, কি হলো মা, তুমি এত চুপ কেন? তুমিও যাও, মেঘলার সাথে গল্প করো। না মা, আমি মেঘলাকে চিনি না, আর আমি এখনই বাবার সাথে একটা জরুরি কথা বলতে চাই। মেঘলা আবির এবং আকাশ চলে যাওয়ার পর ড্রয়িং রুমের পরিবেশ থমথমে হয়ে গেল। নেহা মুচকি হাসছিল, যেন আবিরের জীবনে অন্য কারোর প্রবেশ তার জন্য স্বস্তির বার্তা এনেছে। কিন্তু এরা তার চোখে ছিল এখন ঈর্ষা, অপমান এবং এক কঠিন সংকল্পের আগুন। এরার কণ্ঠস্বরের দৃঢ়তা শুনে সবাই অবাক হলো। আবিরের বাবা মা এবং নেহা একে অপরের দিকে তাকালো। কি হয়েছে মা, তুমি হঠাৎ এমন বলছো? ইরার বাবা মেয়ের দিকে তাকিয়ে বুঝতে পারলেন কিছু একটা ঘটেছে। হ্যাঁ রে ইরা, কি বলবি? চল আমরা একটু বারান্দায় যাই। ইরার বাবা এবং মা তাকে নিয়ে বারান্দার দিকে গেলেন। বারান্দায় এসে ইরা তার বাবা মায়ের সামনে দাঁড়ালো। ইরার চোখে তখন জল নেই, কেবল কঠিন জেদ। বাবা, আমি তোমাদের একটা সত্যি কথা বলতে চাই, একটা এমন সত্য যা তোমাদের কাছ থেকে আমার লুকানো উচিত হয়নি। কি বলছিস ইরা, কি হয়েছে? বাবা, আবির আর আমরা দুজন স্বামী স্ত্রী, আমরা বিয়ে করেছি। ইরার কথা শুনে তার বাবা মা দুজনেই যেন আকাশ থেকে পড়ল। তাদের চোখে মুখে অবিশ্বাস আর বিস্ময়। কি বলছিস? কবে, কখন, কেন আমাদের কিছু জানালে না? আর আবির ফজলুলের ছেলে? হ্যাঁ বাবা, আবির, আমি তাকে ভালোবেসেছিলাম, তাই জোর করে বিয়ে করি প্রায় 2 সপ্তাহ আগে। কিন্তু সে আমাকে অপমান করেছে। সে এই বিয়ে মানে না। সে আমাকে তার জীবন থেকে মুক্তি দিয়েছে। হায় আল্লাহ, তুই এমন কাজ করলি জোর করে?
ঠিক আছে, এখন বেশি কথা বাড়ানোর দরকার নেই। আবিরের পরিবার যেন কিছু জানতে না পারে। আমাদের এতদিনের বন্ধুত্ব তা যেন নষ্ট না হয়, সবটা আমি দেখছি। ইরার বাবা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন একমাত্র পথ হলো এই জোর করে হওয়া বিয়েটাকে সামাজিক স্বীকৃতি দেওয়া, যাতে তার মেয়ের সম্মান রক্ষা হয়। দুপুর গড়িয়ে বিকেল হলো। আবির আর আকাশ রুমে মেঘলার সাথে আড্ডা দিচ্ছিল। সেই সুযোগে ইরার বাবা সময় করে আবিরের বাবার কাছে গেলেন। তারা একান্তে বসে চা খাচ্ছিলেন। ফজলুল, একটা ব্যক্তিগত কথা ছিল। এতদিন ধরে তোর আর আমার বন্ধুত্ব, আমাদের ছেলে মেয়েদেরও দারুণ বন্ধুত্ব হয়েছে। আমার ইরাকে আর তোর আবিরকে দেখতেও বেশ মানিয়েছে। সে তো ঠিক বলেছিস শামীম। আমি আর রত্ন ভাবছিলাম, যখন আমাদের ছেলেমেয়েরা এত কাছাকাছি এসেছে, তখন আর দেরি করে লাভ নেই। আমরা চাই এরা আর আবিরের বিয়েটা আমরা পারিবারিকভাবে দিয়ে দিই। এতে আমাদের বন্ধুত্বটা আরো শক্ত হবে। আবিরের বাবা এক মুহূর্তে ভাবেন ইরাকে তার খুবই পছন্দ হয়েছে, আর তাদের পরিবারের সাথে সম্পর্ক আরো মজবুত হলে তিনি খুশি হবেন। বলিস কি, আমি তো তোর এই প্রস্তাবে এক কথায় রাজি। আমারও ইরাকে খুব পছন্দ। আমি চাই এই বিয়েটা যত দ্রুত সম্ভব হোক। তুই আর রত্না, তোরা শুধু মজ্জা না। শামীম সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেল। তার মেয়ে জোর করে যে বিয়ে করেছিল তা এখন পারিবারিক প্রস্তাবে পরিণত হলো। কিন্তু এই প্রস্তাব আবির আর ইরার জীবনে কি নতুন নাটক নিয়ে আসবে তা কেউই জানতো না। রাতে খাবারের পর ড্রয়িং রুমে আবিরের বাবা যখন আনুষ্ঠানিকভাবে ইরার বাবা মায়ের বিয়ের প্রস্তাবের কথা জানালেন, তখন সবাই খুশিতে মেতে উঠল। আবিরের মা আবেগে আপ্লুত হলেন। আর নেহা যদিও প্রথমে সন্ধিহান ছিল, কিন্তু জমিদার বন্ধুর মেয়ের সাথে ভাইয়ের বিয়ে হচ্ছে দেখে সেও সম্মতি জানালো। কিন্তু আবির আর ইরা দুজনেই তখন ভিন্ন কারণে স্তব্ধ। আবির তার বাবার মুখের দিকে তাকালো। বাবা, কি বলছো? বিয়ে এত তাড়াতাড়ি? আর আমি তো... আবিরের বাবা আবিরের কথায় তেমন গুরুত্ব দেয় না। তিনি উল্টো খুশি হয়ে আবিরকে বলেন, এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি কেন? তোর বয়স হয়েছে, ইরামাও কত ভালো মেয়ে। আমি তো খুশি। আমি শামীম পুরনো বন্ধু। আমি চাই এই বিয়েটা যত দ্রুত সম্ভব হোক। আবির তখন নিজের জোর করে বিয়ের কথাটা ফাঁস করে দিতে চাইল, কিন্তু ইরার বাবার শান্ত মুখ আর ইরা সেই কঠিন চাহনি তাকে থামিয়ে দিল। সে বুঝল ইরাই পরিস্থিতি তৈরি করেছে। সে এখন এই বিয়ের বিরুদ্ধে গেলে পরিস্থিতি আরো খারাপ হবে। কিন্তু বাবা, আমি এই বিয়েতে রাজি নই। আমি এখন আমার পড়াশোনা শেষ করতে চাই। তুই রাজি না মানে কি? তোর কি কোনো মাথা খারাপ হয়েছে? এমন ভালো বংশের মেয়ে আর বাবার বন্ধু, তুই কি এমন পেয়েছিস যে রাজি হবি না? তোর জীবনে কি আর কেউ আছে? না আপু, কেউ নেই, কিন্তু আমি... আবির মা আবিরের হাত ধরে আবেগপ্রবণ হয়ে বলে, ওরে বাবা, শোনো, তোর বাবা আর তোর চাচার ইচ্ছা। আমরা চাই তুই ইরাকে বিয়ে কর, আর ইরা তোর চোখের সামনেই তো থাকবে। তুই পড়াশোনা করতে পারবি। আবির এই বিয়েতে রাজি হবে না, কিন্তু সবাই মিলে জোর করে তাকে রাজি করালো। পারিবারিক চাপ আর ইরাকে অপমান করার অপরাধ বোধ আবিরকে দুর্বল করে দিল। সে বুঝল এই বিয়েটা এখন তার শাস্তি। সে নিরুপায় হয়ে মাথা নিচু করে সম্মতি দিল। দারুণ। তাহলে শামীম, আমাদের দেরি করার দরকার নেই। বিয়েটা 2 দিন পরেই হোক। দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিন ধার্য হলো। আবিরের জীবন যেন এক মুহূর্তে ভুলে এক জটিল গোলক ধাঁধায় আটকে গেল। এরপরের দিন চলল বিয়ের তোড়জোড়। আবির ছিল চুপচাপ বিধ্বস্ত, আর ইরা ছিল সবার মাঝে স্বাভাবিক। কিন্তু আবিরের প্রতি তার চাহনি ছিল প্রতিশোধের শীতল আগুনে ভরা। রাতে যখন আবির আর আকাশ রুমে ছিল, তখন আকাশ আবিরকে খোঁচা মারল। কিরে আবির, মাত্র 2 সপ্তাহ আগে হানিমুনের নাম করে পালিয়ে এলি, আর এখন 2 দিন পরেই সত্যিকারের বিয়ে? তোর কপাল বটে। চুপ কর আকাশ, আমি তো খুশি নই। তুই তো জানিস সবটা কেমন জোর করে হচ্ছে। জোর নাকি ভালোবাসার কাছে হার? চিঠিটা পড়ে যখন তোর চোখে জল এসেছিল, তখনই আমি বুঝেছিলাম। এখন আর বাহানা দিচ্ছিস কেন? ইরার মতো বউ পেলে তো দেশের অর্ধেক ছেলে খুশি হয়ে যেত। তুই তো শুধু শুধু ভয় পাচ্ছিস। ভয় না আকাশ, আমি ওকে যে অপমান করেছি সেই অপরাধ বোধে আমি এই বিয়ে করছি। আমি জানি ও আমাকে কোনোদিন ক্ষমা করবে না। আর দেখলি তো মেঘলা এলো,
এইসব ঝামেলায় আমি আর থাকতে চাই না। মেঘলা তো ভালোবাসে তোকে, আর ভাবিও তো ভালোবাসে। তবে ভাবির ভালোবাসাটা একটু অন্যরকম, প্রতিশোধের ছোঁয়া আছে। এবার তোর পরীক্ষা আবির, তোর জোর করা বিয়ে এবার তোর জোর করেই ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে। আকাশ ঘুমিয়ে পড়ল। আবির বিছানায় বসে রইল। তার মনে তখন ইরা সেই কঠিন কথাগুলো ভাসছিল। তার হাতে আর মাত্র 2 দিন সময়, এর মধ্যেই তাকে সবটা ঠিক করতে হবে, নয়তো এই বিয়ে তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। গ্রামের বাড়িতে উৎসবের আমেজ। আবির আর ইরার বিয়ে সম্পূর্ণ হলো। আবির তখন 7 পাক ঘুরছিল। তখন সে ইরার দিকে তাকালো। তার চোখে ছিল অনুশোচনা আর ভয়। রাত গভীর হলো। নতুন বউ সেজে ইরা বাসর ঘরে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর আবির ধীরে ধীরে রুমে প্রবেশ করলো। তার কপালে এখনো সেই আঘাতের ব্যান্ডেজ। আবির দরজাটা বন্ধ করে দিল। আবির রাগ করে দরজার কাছে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে ইরার দিকে না তাকিয়ে মাথা নিচু করে ছিল। তুমি কেন এটা করলে ইরা? কেন আমাকে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেললে? তুমি তো জানো আমাদের বিয়েটা এটা মিথ্যা। ইরা খাট থেকে উঠে আবিরের দিকে হেঁটে গেল। সে আবিরের সামনে দাঁড়ালো। তার চোখে গভীর ভালোবাসা। আমি এই পরিস্থিতিতে তোমাকে ফেলিনি আবির। তুমি আমাকে যে অপমান করেছিলে সে অপমানই আমাকে বাধ্য করেছে তোমাকে এই পরিস্থিতি দিতে। তুমি শুধু প্রতিশোধ নিচ্ছ। আমি তোমাকে যা বলেছি তার জন্য আমি লজ্জিত, কিন্তু এই বিয়ে এতগুলো মানুষের সামনে তুমি আমার জীবনকে আরো জটিল করে দিলে। প্রতিশোধ নয় আবির, এই জেদটা ছিল আমার ভালোবাসাকে বাঁচানোর জেদ। তুমি কি সত্যিই ভেবেছিলে আমার মতো মেয়ে তোমার হাতে এত বড় অপমানিত হয়ে পালিয়ে যাবে? তোমার ভালোবাসার প্রমাণ নেওয়ার জন্য এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারত? আবির বিস্ময়ে ইরার দিকে তাকালো। ইরা আস্তে করে আবিরের কপালে হাত রাখলো। প্রমাণ? হ্যাঁ প্রমাণ। তুমি যখন সেই চিঠিটা পড়ে আমাকে খুঁজতে ছুটে এলে, যখন কপাল কেটে যাওয়ার পরেও আমার রুম ছেড়ে যেতে চাওনি, তখনই বুঝেছিলাম তোমার ভয়টা তোমার ভালোবাসার কাছে হেরে গেছে। আমি জানতাম এই বিয়ে হলে তুমি আমার কাছ থেকে আর পালাতে পারবে না। আমি চেয়েছিলাম তুমি এইবার মন থেকে সব দ্বিধা ছেড়ে আমাকে গ্রহণ করো। আমি তোমাকে খুব ভালোবাসি ইরা। আমার ভুল হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি। আমার দ্বিধা আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই। আবির ইরাকে কাছে টেনে নেয়। ইরা আবিরের ঠোঁটে আঙ্গুল রেখে দেয়। ক্ষমা নয়, ভালোবাসা চাই। তোমার ভালোবাসাটা আমার কাছে সবচেয়ে দামি। তোমার কপাল এখনো কাঁচা। এই আঘাতটা কাল সেরে যাবে ইরা, কিন্তু তুমি যখন রাগ করে আমাকে ফিরিয়ে দিয়েছিলে সেই যন্ত্রণা কোনোদিন সারবে না। যে যন্ত্রণার ওষুধ আমিই দেব, আমি তোমাকে সেই যন্ত্রণার ওষুধ আমিই দেব। আমি তোমাকে ভালোবাসি আবির। আমি কখনো তোমাকে ভুলিনি। আমি শুধু চেয়েছিলাম তুমি নিজেকে প্রমাণ করো। তুমি আমার রোমান্টিক বউ আর আমি তোমার রোমান্টিক স্বামী। আমাদের সম্পর্কটা এমনই। জেদি বউ আর দ্বিধাগ্রস্ত স্বামী। দ্বিধাগ্রস্ত নয়, এখন শুধু আমার স্বামী। আর এখন সেই ভালোবাসাটা অনুভব করার পালা, যা 2 সপ্তাহ আগে তুমি অস্বীকার করেছিলে। আবির আর ইরা তখন একে অপরের দিকে তাকালো। তাদের চোখে ছিল না কোনো রাগ বা জেদ, ছিল শুধু গভীর ভালোবাসা আর একে অপরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। এরা আবিরের কপালে ব্যান্ডেজের উপর আলতো করে চুমু খেয়ে বলে, তোমাকে জোর করে হলেও আমি আমার জীবনে ফিরিয়ে এনেছি। এখন আর কোনো দূরত্ব নয়। আমি আর কোনোদিন দূরে যাব না। তোমার কাছেই থাকতে চাই সব সময়। এরপর আবির ধীরে ধীরে ইরার কাছাকাছি এলো। এরা কিছু করার আগেই আবির তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। বাহ বাহ, আমার জামাইটা তো দেখছি আজ পুরো রোমান্টিক মুডে আছে। আজ কোনো কথা হবে না, শুধু আদর হবে। ইরা কিছু বলার আগে আবিরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ইরা আবিরের মাথার চুলগুলো খামচে ধরে, তাকে রেসপন্স করে। 2 ভালোবাসা, 2 অভিমান এবং 2 জেদ আজ এক নতুন বন্ধনে পূর্ণতা পেল।